প্রিয় দর্শক, চ্যানেল 16 প্রেজেন্টস ডায়ালগ ফর ডেমোক্রেসি। আমরা মাঝে মধ্যেই আপনাদের সাথে একত্রিত হই। এটা চ্যানেল 16 থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠান সরাসরি আরো সম্প্রচারিত হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে। আপনারা দুটো ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্টস, লাইক এবং শেয়ার করতে পারেন। আপনারা কমেন্টস গুলো পাঠাবেন। আমরা কমেন্টস গুলো নিয়ে আপনাদের মতামত নিয়ে কথা বলার চেষ্টা করব। আর বাকিটি হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, যা কিছু চলছে রাজনীতিতে, রাজনৈতিক হালচাল আমাদের আজকের বিষয়। আমাদের আজকের অতিথি মোহাম্মদ আমিনুল ইসলাম, তিনি ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা তাকে যুক্ত করে নিচ্ছি। জনাব আমিনুল ইসলাম, আমিন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কেটে যাচ্ছে। আচ্ছা। আর হচ্ছে যে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশে খুব উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এখন। বলা হচ্ছে যে ২৯ তারিখ থেকে মানে আজকে থেকেই ৮ তারিখ পর্যন্ত একটা জরুরি আইনের মতো মানে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা সবাইকে তল্লাশি করুন, যেখানে সন্দেহ হবে সেখানে ঝাঁপিয়ে পড়ুন, গ্রেফতার করুন। যারা অপরাধী, যারা অপরাধের সাথে জড়িত মনে করবেন তাদেরকে গ্রেফতার করবেন। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে আজকে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য। কি পরিস্থিতি হবে দেশবাসী কিন্তু খুব একটা জানে না। তবে অনুমান করা হচ্ছে যে এনসিপি ৩রা অগাস্ট শহীদ মিনারে সম্ভবত তাদের সমাবেশ করার চিন্তা ভাবনা করছে। এই ছাড়া গুজব আছে যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ নাকি মাঠে নামার চেষ্টা করছে। আর দেশবাসী জানে না, কিন্তু গোয়েন্দা সংস্থা সেসব তথ্য দিয়েছে। এই ছাড়া রয়েছে আমাদের যে সার্বিক পরিস্থিতি, ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন সেগুলো নিয়ে। অর্থাৎ ২৯শে জুলাই থেকে ৮ই আগস্টের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, এখনই করছে। এবং এই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে কিছু নির্দেশনা দিয়েছেন। আমরা সেগুলো নিয়ে কথা বলবো। এই ছাড়া আমাদের রাজনৈতিক ভাষা কি হওয়া উচিত? আমরা রাজনৈতিক বক্তব্যগুলো আমরা দেখি যে সেখানে অশ্লীলতা দেখা দিয়েছে। বিশেষ করে বর্তমান যে এনসিপি সমন্বয়কদের দল, তারা কিন্তু লাগামহীনভাবে, অশ্লীলভাবে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এবং একজন অন্যজনকে, সিনিয়র নেতৃবৃন্দকে যেভাবে আঘাত করে কথা বলছেন, সেটাও রাজনীতিতে কতটা কাম্য? ছাত্রদের কাছে জাতি এটা আশা করেছে কিনা? সে বিষয়ে আপনার যদি কোনো বক্তব্য থাকে সেটিও বলবেন। আর আপনি যেহেতু আওয়ামী লীগের এখনো নেতৃস্থানীয়, আমি ঠিক জানি না কেউ কিনা। কিন্তু আওয়ামী লীগের পদক্ষেপও কি হওয়া উচিত, কি বক্তব্য হওয়া উচিত আলোচনায় যদি সেটি বেরিয়ে আসে, ভালো লাগবে আমাদের। দর্শক মণ্ডলী, আপনারা যারা যুক্ত হয়েছেন, কমেন্টস করছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। কিছু একটা সময় নিয়েছি কিছুটা আমি কিছু কথা বললাম, আপনারা অনেকে যুক্ত হয়েছেন। আমাদের মূল বক্তা যিনি, তিনি এখন তার বক্তব্য শুরু করবেন। জি, জনাব আমিন, আপনার কাছে প্রথমে জানতে চাই যে বাংলাদেশে বর্তমানে যে উত্তপ্ত পরিস্থিতি, সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কি মনে হচ্ছে? কেন এরকম করছেন? সরকার কি গোয়েন্দা তথ্য পেয়েছে? আপনার কোনো ধারণা আছে কিনা? জনাব ইসমাইল, আপনাকে অশেষ শুভেচ্ছা এবং আপনার চ্যানেল 16 এর সবাইকে সালাম জানাচ্ছি। মূলত যেখান থেকে আপনি শুরু করেছেন যে কি উদ্দেশ্যে কেন এই গ্রেপ্তার অভিযান নতুন করে শুরু করা হয়েছে। এটি আসলে নতুন করে কিছু নয়। আপনি যদি একটু খেয়াল করেন আপনি দেখবেন মূলত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ জুড়ে এই ইউনুসীয় বাহিনী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপরে নতুন বন্দোবস্তের নামে যে বর্বরতার চরম পরাকাষ্ঠা দেখিয়ে যাচ্ছেন, প্রতিনিয়ত প্রতিক্ষণ যেভাবে মানবাধিকারকে ভুলুণ্ঠিত করছেন এবং এত নিপীড়ন, এত নির্যাতনের পরেও তারা যখন দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনার ধারক এবং বাহক মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, তার ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং তার শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষগুলোকে কোনোভাবেই যখন দমন করা যাচ্ছে না, তখন তারা প্রতিদিন নিত্য নতুন খড়গ হস্তে উদ্যত হচ্ছে এই কণ্ঠগুলোকে স্তব্ধ করার জন্য। এবং সেই কণ্ঠগুলোকে স্তব্ধ করতে না পেরে এই কল্পিত একটি অভিযোগ উত্থাপন করে যেটা বলা হচ্ছে যে আগস্ট মাসের ১ম সপ্তাহে ভয়ংকর কিছু করবে, আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং সেই অজুহাত, কল্পিত অজুহাত তুলে তারা মূলত
মুক্তিযুদ্ধের চেতনার যেইটুকু বাকি আছে, অর্থাৎ তিনি যে বিবিসিকে সাক্ষাৎকারে বলেছিলেন যে, "আপনি এখনো সেই ৩২ নম্বরে পড়ে আছেন? আমরা তো ইতিমধ্যেই রিসেট বাটন প্রেস করেছি। সেখানে ইতিহাস ২ বুঝে সাফ। আমরা নতুন বাংলাদেশ করব।" সেই নতুন বাংলাদেশ যেখানে মুক্তিযুদ্ধ থাকবে না, বঙ্গবন্ধু থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, ৩০ লাখ শহীদ থাকবে না। এইটাকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্যই এটি হচ্ছে তাদের আ নতুন একটি পরিকল্পনা। আ যেন বাংলাদেশকে গাজা বানানো যায় এবং এখান থেকেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করা যায়। এটি হচ্ছে তারই ধারাবাহিকতা। এবং আপনি যেমনটি আপনার আলোচনার শুরুতে বলেছিলেন যে রাজনৈতিক সৃজনশীলতা বা আ আ শিষ্টাচার। শিষ্টাচার, সৃজনশীলতা এগুলো তো বহু দূরের বিষয়। আজকে এই ইনুসের জন্ম দেয়া নতুন রাজনৈতিক দল, যেটাকে অনেকে নগদ চান্দা পার্টি এনসিপি হিসাবে অভিহিত করেছেন এবং তাদের বক্তব্যগুলো কি কোন বিবেকবোধ সম্পন্ন মানুষ কিন্তু এগুলোকে রাজনৈতিক বক্তব্য বলছে না। এগুলা একেবারে বস্তির কিস্তিক কেউড়ের চেয়েও জঘন্য জায়গায় উপনীত হয়েছে। সেখানে মানে মানে এগুলোকে আসলে এটা নিয়ে আলোচনা করতেও আমার কাছে নিজের কাছে বিবেকে বাধে যে কাকে নিয়ে আমরা কেন এই আলোচনাগুলা করছি। এবং আবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি জনাব ইসমাইল আপনি দেখবেন এই জি। আলোচনাগুলো যখন আমি করছি এখানে, তখন দেখবেন যে আপনার এখানে ঢুকে অনেক বট বাহিনী আমাকে অশালীন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবে। কখনোই আমার কোনো বক্তব্যের একটা যুক্তিসঙ্গত রিপ্লাই তারা দিতে পারে না এবং দেওয়ার ক্ষমতাও নেই। তারা এখানে অ্যা সেখানেও কিন্তু অশালীন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এটি হচ্ছে তাদের মূল মোটো। কিন্তু আমি খুব দৃঢ়তার সাথে বলতে চাই, আপনি যদি ২য় বিশ্বযুদ্ধের দিকে যান, হিটলার কিন্তু পৃথিবী থেকে ইহুদিদেরকে নিশ্চিহ্ন করার জন্য অ্যা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল। কিন্তু আসলে নিশ্চিহ্ন করতে পারেনি। এবং দুনিয়ার ইতিহাসে কখনো কাউকে অ্যা আ দমন-পীড়ন করে নিশ্চিহ্ন করা যায় না। একটি রাজনৈতিক দল, একটি আদর্শ তখনই অটোমেটিক্যালি মানুষের মনোজগৎ থেকে হারিয়ে যায়, যখন সে রাজনৈতিক দল তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায়। আপনি যদি পাকিস্তান আমলে যান, আপনি দেখবেন যে সেখানে শুধু আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেনি, তখন বারবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু অ্যা বারবার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করার পরেও বাংলাদেশ থেকে কি কমিউনিস্ট পার্টি নিশ্চিহ্ন হয়েছিল? এবং তখন ক্ষমতা ছিল মুসলিম লীগ। হ্যাঁ? তারা দুর্দান্ত প্রতাপশালী অ্যা অবস্থায় ছিল সেই সময়ে। কিন্তু আ বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বাধীনতার পরে রাজনৈতিক দল হিসাবে মুসলিম লীগকে যেহেতু তারা ৭১ এর মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা বিতর্কিত ছিল, ধর্মের নামে অধর্ম করেছিল, ধর্মের নামে রাজনীতি করেছিল এবং যেটা এখন অব্যাহত। আপনি নিশ্চয়ই আমি এই প্রসঙ্গে একটু অন্যদিকে যাচ্ছি যে, গত কদিন আগে আপনি দেখেছেন যে তারা ধর্মকে ব্যবহার করতে, করতে পলিটিক্সে ধর্মকে কত অবনমিত করেছেন। গত কদিন আগে আপনার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে জামায়াত ইসলামীর আব্বারা হাত তুলে সারেন্ডার করেছিল যে, "আমরা পরাজয় মেনে নিলাম।" হ্যাঁ? সেই সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার পর ১ম মুক্তিযুদ্ধের ঘাতক জামায়াত ইসলামী একটা বিশাল সমাবেশ করেছিল। সেই সমাবেশে আমি একজনের বক্তব্য শুনলাম, জনাব ডাক্তার মুজিবুর রহমান। ১৪ আব্দুল সৈয়দ আব্দুল্লাহ তাহের। আব্দুল্লাহ তাহেরের বক্তব্য আমি শুনলাম। তাহের সাহেব। এবং জি, জি। আব্দুল্লাহ তাহির সেখানে বক্তব্য বললেন যে, আল্লাহ তাদের এই সমাবেশ করিয়ে দিয়েছেন। আমি করেছেন। ধরে নিলাম যে ঠিক আছে এটা আল্লাহর উপর তাদের অগাধ বিশ্বাস থেকে তারা এই কথাটি বলেছেন। কিন্তু জি। এরপরে তিনি বলছেন যে, এখানে যে ফেরেশতা আসেনি এটা কি করে আপনি বলবেন? অর্থাৎ তারা দাবি করছেন যে সেখানে ফেরেশতারাও এসেছিল। একটি রাজনৈতিক দলের নেতারা অথবা একজন মানুষ হিসাবে একজন রাজনৈতিক নেতা কতটুকু মস্তিষ্ক বিকৃত হলে আল্লাহর সৃষ্টি ফেরেশতাদেরকেও রাজনীতির মাঠে নিয়ে নামাতে পারেন। এটা এটা যদি আমরা একটু অনুধাবন করি, তাহলে কিন্তু বুঝতে বাকি থাকে না যে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষেধ করে বাংলাদেশের কত উপকার করেছিলেন, ধর্মের কত উপকার করেছিলেন। তো এই যখন অবস্থা, সেই আচ্ছা, অবস্থায় এখানে এখন আমি একটা প্রশ্ন করি। এখানে আপনি তাহের সাহেবকে মস্তিষ্ক বিকৃত কেন বলছেন? উনারা তো এইটা বিশ্বাসই করেন এবং বাংলাদেশের অধিকাংশ মানুষই এটা বিশ্বাস করে ওখানে ফেরেশতারা ছিল।
এটা তো সত্য কথা আমি বলেছেন তিনি। আমি কেন বলছি শুনেন, আমি সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে বলছি। সমস্ত দায়িত্ব যে আল্লাহর ফেরেশতারা কোন রাজনৈতিক দলের সমাবেশে যোগদানের কোন সুযোগ নাই। এবং তারা যেভাবে জান্নাতের টিকিট বিক্রি করছেন, যেভাবে জান্নাতের টিকিট বিক্রি করছেন, হুম, হুম। সেই অর্থাৎ হিসাবে তো ঠিকই আছে। ফেরেশতাদের সাথে কোরআন থেকে যোগাযোগ আমি না আমি থাকলে এটাই তো বলছি, জনাব ইসলাম, আমি এটা বলছি। কোরআনে হুম, এবং আমাদের ধর্মের মূল বিধান হচ্ছে পবিত্র কোরআন। এরপরে যদি সেখানে কোন বিধান পরিপূর্ণভাবে পাওয়া না যায়, তাহলে সেটাকে আমরা হাদিসের মধ্যে অনুসন্ধান করব। সে কোরআনে কিন্তু কোথাও বলা হয়নি যে কোন একটি রাজনৈতিক দল করলে আপনি জান্নাত পাবেন, আল্লাহকে পাবেন। বরঞ্চ আপনি যদি ইসলামের ইতিহাসের দিকে তাকান, খোলাফায়ে রাশিদিন যতদিন এই পৃথিবী শাসন করেছিলেন, এর পরবর্তীতে তাবেঈন, তবে তাবেঈনরা যতদিন এই পৃথিবীতে শাসন করেছিলেন, সেখানে কিন্তু কোন রাজনৈতিক দল ছিল না। সেখানে তখন ইসলামের নামে, ধর্মের নামে কোন রাজনৈতিক দল কিন্তু এই পৃথিবীটা শাসন করেনি। ১। তাছাড়া এবং কোথাও কোনদিন আল্লাহর নবী অথবা সাহাবায়ে কেরাম অথবা তাবেঈন, তবে তাবেঈন কেউ কোনদিন বলেনি যে কোন রাজনৈতিক দলকে সমর্থন করলে বেহেশত পাওয়া যাবে। বরঞ্চ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, "কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি।" আল্লাহ বলছেন, "হে নবী, আপনি তাদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে যেন আল্লাহ রসুলকে অনুসরণ করো।" সেখানে কিন্তু রাজনৈতিক দলকে অনুসরণ করার কথা বলেনি। এইজন্য আমি বলছি। আবার আমি বলি জনাব ইসমান, আমি এটাও বলি, এই যে আমি কথাগুলো বলছি না, আপনি পরে দেখবেন যে এই কমেন্ট সেকশন এ গিয়ে এই বট বাহিনী আমাকে ঢুকে আমাকে কমেন্ট করবে, "তুই তো কাফের, তুই আবার কোরআনের কথা বলিস কেন?" অর্থাৎ তারা কিন্তু নির্ধারণ করে দিচ্ছে কে কাফের, কাফের নয়। অথচ আবার তারা যখন আওয়ামী লীগের কোন নেতা মারা যায়, তারা সেখানে খুশিতে হা, হা রিঅ্যাক্ট করে। অথচ তারা যে ধর্মের কথা বলে, এ আ পবিত্র কোরআনের পরে হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফ হচ্ছে সবচেয়ে ট্রাস্টেড অ্যা হাদিস। সেই বুখারী শরীফের কিতাবুল ঈমান অর্থাৎ ঈমান যে অধ্যায়, সেই কিতাবুল ঈমান অধ্যায়ে আল্লাহ রাসূল বলছেন, যখন কোন একজন মুসলমান আরেকজন মুসলমানের জানাজায় শরিক হন। জানাজা মানে কিন্তু একটা দোয়া। শরিক হন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে উহুদ পাহাড়ের সমপরিমাণ পুণ্য যোগ করেন। অর্থাৎ যেখানে একজন মুসলমানের মৃত্যুতে সমবেতী হওয়া অথবা একজন মুসলমানের মৃত্যুতে আ আ তার জানাজায় শরীক হওয়ার জন্য উহুদ পাহাড় পরিমাণ পুণ্যের ঘোষণা দিচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন এই ইসলামের বটবাহিনী ধর্ম ব্যবসায়ীরা আওয়ামী লীগের কোন নেতা অথবা তাদের অপছন্দের কোন রাজনৈতিক দলের নেতা, ইভেন অনেক ক্ষেত্রে বিএনপির কোন নেতাও যদি মারা যায়, যাদেরকে তারা অপছন্দ করে তারা সেখানে আলহামদুলিল্লাহ পড়ে। এজন্য আমি বলছি যে তারা যে কোরআনের কথা বলে, তাহলে সেটা তো তাদের ব্যক্তি জীবনের কোনো প্রয়োগ নাই। এটা একেবারে মীমাংসিত সত্য। যদি আমাকে বলেন পৃথিবীর যেকোনো জায়গায় আমি তাদের সাথে ওপেন চ্যালেঞ্জ করতে রাজি আছি। জি, অনেক ধন্যবাদ। আপনার সাথে এটা নিয়ে আমি আর কোন প্রশ্ন করব না। আপনিও কোনো উত্তর দেবেন না। কিন্তু আমার কিছু কথা আমি বলে দেই। ফেরেশতাবৃন্দের সাথে যদি জামাতের যোগসাজশ নাই থাকে, যোগাযোগ নাই থাকে তারা তাহলে জান্নাতের টিকেট কিভাবে বিক্রি করবেন? এবং জান্নাতে ঢুকতে হলে ফেরেশতাদেরকে ডিঙ্গিয়ে আল্লাহর হুকুমে ফেরেশতাদের সাথে কথা বলেই কিন্তু জান্নাতে যেতে হবে। ফেরেশতারাই দরজা দেখিয়ে দিবে হয়তো। সেই হিসেবে জামাতের তাহের সাহেব যে কথাটি বলেছেন যে ফেরেশতারা এখানে যে আসেননি এটা নিশ্চিত কিনা ফেরেশতারা এসছেন উনি বলছেন। এবং আমার মনে হয় দেশের অনেকেই ধরে নিতে চান জামাত যেহেতু বেহেশতের টিকেট দিবে সেহেতু ফেরেশতাদের সাথে জামাতের সংযোগ থাকাটাই স্বাভাবিক। আর সেই ক্ষেত্রে তাহের সাহেব এই কথা বলেছেন। আর আরেক ভাই প্রশ্ন করেছেন ফেরেশতা নয় জিনের কথা বলেছেন। না, জিনের কথা বলেছেন হচ্ছে আমাদের বিজ্ঞানী মুফতি ইব্রাহিম সাহেব। মুফতি ইব্রাহিম সাহেব বলছেন তার ওয়াজ মাহফিলে হাজার, হাজার জিন সেখানে উপস্থিত থাকেন। এবং জিনের সাথে তিনি কথা বলেন, জিনদের সাথে বিভিন্ন বিষয়ে তিনি ফয়সালা করেন। দাজ্জালের সাথে তার মোকাবেলা হয়েছিল আ কাতারে, সেটাও তিনি বলেছেন। সেটা তাঁর কথা। কিন্তু তাহের সাহেব ফেরেশতাদের কথা বলেছেন। সরোয়ার্দী উদ্যানে ফেরেশতারা হাজির হয়েছিল। যাই হোক এই বিষয়ে আমার আর কোন প্রশ্ন নেই। খোলাসা করলাম বিষয়টা। এখন আমি যে বিষয়টি বলতে চাইব সেটি হচ্ছে আ আ আপনাদের সময়কার নির্বাচন প্রসঙ্গে আমি কিছু কথা বলি। যে এখন নির্বাচন হচ্ছে কি হচ্ছে না সেটি নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই। কিন্তু ২৪ এর নির্বাচন, ১৮ র নির্বাচন, ১৪ র নির্বাচন এগুলো নিয়ে আপনাদের নিয়ে বেশ কিছু সমালোচনা আছে। এই সমালোচনার ব্যাপারে আপনি কি বলতে পারেন? ২৪ এর নির্বাচনটাও আপনারা নাকি কিভাবে করেছেন আরো ভালো হতে পারত। সে বিষয়ে আপনার কোন বক্তব্য আছে কিনা? জনাব ইসমাইল, আপনি খুবই একটি প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। দেখুন, আপনার নিশ্চয় মনে আছে ২০১৪ সালের নির্বাচনের আগে
বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনার জন্য সে সময়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ স্বরাষ্ট্র সংস্থাপন সহ ৫টি মন্ত্রণালয় তাদেরকে দিয়ে একটি নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমরা দেখেছি বিএনপি সে নির্বাচনে বা সে প্রস্তাব তো গ্রহণ করেনি, উল্টো বাংলাদেশে একটি বছর জামাতের সাথে নিয়ে বলা যায় যে পুরো বাংলাদেশটাকে একটা জল্লাদের উল্লাস মঞ্চ বানিয়ে ছেড়েছিলেন। পুরো বাংলাদেশটাকে একটা কসাইখানা বানিয়ে ছেড়েছিলেন। প্রতিদিন এমন কোনো জায়গা ছিল না যেখানে খুন হয়নি, বোমাবাজি হয়নি, রক্তের হোলি খেলা হয়নি। আচ্ছা, তারপরে ১৮ সালের নির্বাচন, ২৪ এর নির্বাচন। ২৪ এর নির্বাচনেও আমরা বিএনপিকে বলিনি যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। কোথাও কিন্তু কোনো নিষেধাজ্ঞা ছিল না। ১৮ নির্বাচনে তারা নির্বাচনে এসছিল। তো আমার কথা হচ্ছে কি, হ্যাঁ, ১৮ নির্বাচন নিয়ে কম বেশি কথা আছে, বিতর্ক অনেক আছে। ইভেন ২৪ এর নির্বাচন নিয়েও বিতর্ক আছে। আপনি যদি বাংলাদেশের বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস বা কয়দিনের? মূলত আমরা বলতে পারি যে ৯০ সালের পর থেকে আমরা একটা ধারাবাহিকতা এনে চালু করতে পারি যে এরশাদের পতনের পর থেকে। কিন্তু আপনি দেখুন বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা একমাত্র সরকার প্রধান, যিনি তত্ত্বাবধায়ক সরকারের অ্যা বা দাবির প্রতি সম্পূর্ণ সম্মান দেখিয়ে ২০০১ সালের ১৫ জুলাই বঙ্গভবনে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের কাছে ক্ষমতা হ্যান্ডওভার করে তিনি প্যারেড গ্রাউন্ডে এসে বক্তব্য রেখে ঘরে ফিরেছিলেন। এরপরে কিন্তু আর কোন সরকার এভাবে ক্ষমতা হ্যান্ডওভার করেনি। বরঞ্চ জি। আমরা ২০০৬ সালে দেখলাম বিএনপি যখন ২০০১ সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলো, আমরা দেখলাম যে তারা একটা নতুন ফন্দি আঁটলো কি করে ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকা যায়। এবং সেই ফন্দির জায়গা থেকে তাদের সে সময়কার আইনমন্ত্রী জনাব মওদুদ আহমেদের পরামর্শে বাংলাদেশের একজন বিচারপতিও তাদের বয়সসীমা বাড়ানোর দাবি না জানানো সত্ত্বেও তিনি বিচারপতিদের বয়স ২ বছর এজন্য বাড়িয়েছিলেন যে একসময়ের বিএনপি নেতা ছিলেন জনাব কে এম হাসান, তাকে যেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান করে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারে, কুক্ষিগত করতে পারে। সেই লক্ষ্যে বাংলাদেশের মানুষ সেটা বুঝতে পেরে রাস্তায় নামলো, আন্দোলন হলো এবং আন্দোলনের এক পর্যায়ে বিএনপি সেই দাবি মানেনি। কিন্তু বিএনপি দাবি না মানলেও আমরা দেখেছি জনাব কে এম হাসান এক পর্যায়ে তিনি দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন। সেখানে হুম, হুম। সংবিধানে সুস্পষ্ট বিধান ছিল যদি প্রধান সদ্য বিদায়ী প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক জি। সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ না করেন, তাহলে সেখানে সেকেন্ড অপশন ছিল তার আগের যিনি বিদায় নিয়েছেন তিনি সেই দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু আমরা দেখলাম বিএনপি ২য়, তৃতীয় এবং চতুর্থ কোন অপশনে না গিয়ে সরাসরি পঞ্চম অপশনে গিয়ে তাদের ইয়েস উদ্দিন সাহেবকে একই সাথে সরকার প্রধান এবং রাষ্ট্রপতি হিসেবে রেখে তারা নির্বাচন হুম, হুম। পরিচালনা করার ব্যবস্থা করলেন। কিন্তু সেই সময়ে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল একযোগে রাস্তায় নেমে আসলে আর সে নির্বাচন তারা করতে পারেনি, হয়নি। ভণ্ডুল হয়ে যায় এবং অনাকাঙ্ক্ষিতভাবে একটা সেনা সমর্থিত দীর্ঘ ২ বছরের জন্য একটা সরকার বাংলাদেশের ক্ষমতায় আসে। তারা ক্ষমতা এসে কি দেখলো? বিএনপি শুধু ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায়নি। তারা দেখলো যে তারা ১,২৩,০০,০০০ টা ভুয়া ভোটার বানিয়েছিল। যখন হুম, ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন করা হলো তখন সেটি প্রকাশিত হলো। অর্থাৎ ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য কি ভয়ংকর একটি প্রচেষ্টা তারা সেদিন গ্রহণ করেছিলেন। জি। তারপরেও এইসব কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল হয়ে যায়। তো বাতিল হওয়ার পরে আমি ধরে নিলাম বাংলাদেশে তো সব নির্বাচন নিয়ে বিতর্ক আছে। আপনি বাংলাদেশের কথা বলছেন। আপনি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত। ভারতে কি নির্বাচন নিয়ে গণতন্ত্র নেই? বিতর্ক নেই, সমালোচনা নেই। ভারতের নির্বাচনের পরে পশ্চিমবঙ্গে কি খুনাখুনি, হানাহানি বিভিন্ন জায়গায় হয়নি? হয়েছে। তো বাংলাদেশেও অবশ্যই আমরা মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি ১৪, ১৮, ২৪ এর নির্বাচন আরো ভালো হতে পারত। অনেক চূড়ান্ত কোনো আ সংজ্ঞা নেই যে এইটুকুতে আসলে আমি গণতন্ত্রের পূর্ণতা পেলাম। এটা কিন্তু ডে বাই ডে ডেভেলপ করতেছে। সেই জায়গায় ভালো আরো ভালো হতে পারে। হ্যাঁ? কিন্তু আপনি জনাব ইসমাইল আওয়ামী লীগ সরকারের আমলে একটি নির্বাচন বিতর্কিত হয়েছিল অথবা বেশি বিতর্কিত হয়েছিল। সেই কারণে সেই সময়ের প্রধান নির্বাচন কমিশনারকে মব সৃষ্টি করে তার বাড়িতে গিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে তাকে ২ গালায় জোতা দিয়ে মারবেন, জোতার মালা পরিয়ে দিবেন। কেন? অন্য কারো তো আপনি সেটা হুম, করেননি। আপনি তো উনি মুক্তিযুদ্ধ করেছিলেন। উনি একটি সেক্টরের সাব কমান্ডার ছিলেন। এটা কি তার অপরাধ ছিল? কই?
আপনার নিশ্চয় মনে আছে 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা। আপনার তাহলে বাংলাদেশে ৭৭ সালে কি নির্বাচন হয়েছিল? জেনারেল জিয়া জোর করে ক্ষমতা দখল করে মানুষকে বোকা বানানোর জন্য একটি হানা ভোট করেছিলেন, যেখানে কোনো প্রার্থী ছিল না। সেই হানা ভোটেও কিন্তু অনেক জায়গায় ১০০ ভাগের বেশি ভোট কাস্ট হয়েছে। সে হানা ভোটেও কই সেখানে তো পরবর্তীতে যারা ক্ষমতায় এসছে তারা তো কখনোই সেই সময়কার নির্বাচন কমিশনারকে জুতার মালা দেয়নি। তাদেরকে চাইলে মব জাস্টিসের নামে তাদেরকে কি অপমান করা যেত না? এই যে অপসংস্কৃতি, অপরাজনীতি আপনারা করছেন, এর দায় কিন্তু আল্টিমেটলি এই জাতির সবাইকে দিতে হবে। শুধু তাদেরকে না, সবাইকে। আমি অবাক হয়ে গেলাম যে আপনি আজকে কোথায় বাংলাদেশটা আছে? যে গতকাল বিবিসিতে আসিফ নজরুল, একটা মানুষের অধঃপতন কোন জায়গায় হতে পারে যে উনি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। উনি একসময় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত ঘাতক ধারা নির্মূল কমিটিতে ছিলেন এবং হুম। সেখানে আমাদের সাথে তিনি আন্দোলনে ছিলেন। এবং সেই আসিফ নজরুল মনের গহীনে লুকায়িত সত্যটা গতকাল বিবিসিকে বলেছেন। তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন যে শেখ হাসিনা এবং তার দোসররা গত ১৬ বছরে যে অপরাধ করেছে, ৭১ সালে পাকিস্তানের নাকি এত জঘন্য অপরাধ করেনি। যদিও পরে সে প্রবল সমালোচনার মুখে বলেছেন, "সরি থুক্কু ভুল হয়ে গেছে, মাফ করে দেন।" কিন্তু আসলে যে থুক্কু ভুল হয়ে গেছে, মাফ করে দেন বিষয়টা তা নয়। মনের অজান্তে তাদের হৃদয়ে গহীন সত্যগুলো বেরিয়ে আসছে। অর্থাৎ তারা বাংলাদেশটাকে আচ্ছা, কোথায় নিয়ে তাহলে আসিফ যাচ্ছে। নজরুল সাহেব কি এতদিন অভিনয় করেছেন? গত ২০ বছর, ২৫ বছর মানে সাঈদী সাহেবের এইটা মুখোশ উন্মোচন করেছিলেন তিনি। না, এখন অভিনয় করেছেন কিনা সেটা আমি বলব কেন? জনগণ বলুক না। আচ্ছা, এটা জনগণ বলুক, জনগণ বিচার করুক। আমি তো বিচার করার মালিক না। আমিও তো তাহলে? জনগণের বিচারে মানে জনগণের বিচারের মুখাপেক্ষী। কারণ আমি মনে করি প্রতিটি রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল তাদেরকে চূড়ান্ত মূল্যায়ন করে কিন্তু জনগণ। আইন না। আইনের আদালত অনেক কিছু। আপনি দেখেন না, বাংলাদেশের কথা বাদ দেন। আপনার নিশ্চয় মনে আছে মালয়েশিয়ার মতো দেশে আনোয়ার ইব্রাহিমকে সাজা দেওয়া হয়েছিল। হ্যাঁ, এবং তাও একটা নোংরা মামলা করে। খুবই নোংরা একটা মামলা করে। এবং ইতিহাসের গভীর সত্য দেখেন, irony of history, সেই আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়েছে। এবং সেই আনোয়ার ইব্রাহিমের হাত ধরেই আবার মহাতির মোহাম্মদকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী করতে হয়েছে। তো রাজনীতিতে আপনি ক্ষমতা আছে বলে জোর করে কাউকে জেলে ঢুকাতে পারেন। মিথ্যা মামলায় আসামি করে মিথ্যা সাজা দিতে পারেন। কিন্তু চূড়ান্ত বিচার জনগণের কাছে। সেজন্য আমি বলছি যে আসিফ নজরুল অভিনয় করেছে, নাকি আসিফ মাহমুদ অভিনয় করছে, নাকি এনসিপি অভিনয় করছে, নাকি আওয়ামী লীগ করছে, সেটা আমি বলব না। জামাত করছে সেটা আমি বলতে চাই না। জনগণ কিন্তু সবচেয়ে বড় বিচারক। আমি অলওয়েজ এটা বিলিভ করি। জি। তো আপনাকে আরেকটা কথা বলতে চাই। আপনার এই অভিনয়ের প্রসঙ্গ যেহেতু আমি আসলো সরি, আমি যে প্রশ্নটা আপনি করেছিলেন যে নির্বাচন নিয়ে জি, কথা। তো জি। আমার কথা হচ্ছে কি, আপনি আপনি নির্বাচন ২৪ সালে এসে শেষ করবেন। ২৪ সালটা হ্যাঁ, শেষ করে হ্যাঁ, দেন। আমি কাছাকাছি সেটা যেটা আছে। আপনি নির্বাচন বিতর্কিত হয়েছিল। ওকে, তাহলে আমি এইটাও ধরে নিলাম বিতর্কিত নির্বাচন যারা করেছিল, আপনি তাদেরকে বিচারের আওতায় আনেন। আমার কোনো অসুবিধা নাই। সেই বিতর্কিত নির্বাচন করার ক্ষেত্রে অথবা দায়িত্ব পালনে অবহেলার ক্ষেত্রে অথবা দায়িত্ব পালনে ব্যর্থতার ক্ষেত্রে তাদের বিচারের আওতায় আনেন। কোনো সমস্যা নাই। কিন্তু তাদেরকে আপনি চোরের মতো পিচমোড়া করে হাত বেঁধে আদালতে তুলে অপমান করবেন, সেটা তো জাস্টিস না, সেটা তো আইন না। এখন এটা তো আপনার উপরেও আসতে পারে, ১। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, আমি নির্বাচন বিতর্কিত করেছি। আমি দায়িত্ব পালনের ব্যর্থতার পরিচয় দিয়েছি। তা বলে আপনি মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চাইবেন। আফসিন নজরুল এসে বলবে যে শেখ হাসিনার দোসররা যত অপরাধ করেছে, পাকিস্তানিরা ৭১ এ অপরাধ করেনি। তাহলে তো বুঝতে হবে আপনার লক্ষ্যটা কি? আপনি বঙ্গবন্ধুর ৩২ নম্বর আগুনে জ্বালিয়ে দিলেন। আপনার প্রতিহিংসা চরিতার্থ হলো না। আপনি সেটা আবার কিছুদিন পরে ৫ই ফেব্রুয়ারি ৬ মাস পরে আপনি সেটা বুলডোজার দিয়ে মাটির সাথে উড়িয়ে দিলেন। কেন? একটা নির্বাচন বিতর্কিত হয়েছিল তাই? নির্বাচন বিতর্কিত কি বঙ্গবন্ধু করেছিলেন? আপনি নির্বাচন বিতর্কিত হয়েছিল। সেজন্য কি আপনি বাংলাদেশের সংবিধানকে পাল্টে ফেলবেন? সংবিধান কি আহা! নির্বাচন বিতর্কিত করেছে? আপনি সেজন্য জাতীয় আ সংগীত পাল্টে ফেলবেন? দেখুন জনাব ইসমাইল, আহা! এই যে জাতীয় জি। সংগীত পাল্টানো, এটা কিন্তু নতুন কোন বিষয় নয়। এই চক্র কিন্তু ৭৫ এর পর থেকে শুরু হয়েছে। ৭৫ এর ১৫ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পরে জি। নভেম্বরে ঢাকার রেসকোর্সের ময়দান।
যেখানে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল, সেখানে একটা সিরাতুন নবী মাহফিল হয়েছে। তখন জিয়াউর রহমান ক্ষমতায় 77 এইটা। এবং সেই জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সময়ে সেই সিরাতুন নবী মাহফিলে প্রধান অতিথি ছিলেন সেই সময়ের বিমান বাহিনীর প্রধান তোয়াব খাঁ। সেখানে মিটিং উপস্থাপনা করেছিলেন যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত এবং দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদি। তিনি সেখানে দাবি করেছিলেন যে শহীদ মিনার ভেঙে ফেলতে হবে। তিনি দাবি করেছিলেন জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে। এবং সেখানে সেদিন স্লোগান হয়েছিল তওয়াব্বায়ে চাঁদতারা মার্কা পতাকা চাই। তো সেই গুপ্ত ঘাতকেরা এখনো কিন্তু এতদিন ঘাপটি মেরেছিল, এখন আবার সুযোগ পেয়েছে, তারা মাথাচাড়া দিচ্ছে। সুতরাং নির্বাচন বিতর্কিত হয়েছে, গণতন্ত্র ছিল না, এগুলো তাদের কাছে অজুহাত। তারা যদি নির্বাচন বিতর্কিত হয়েছে সেজন্য যদি সেটা ঠিক করতে চাইতেন, সংস্কার করতে চাইতেন, তাহলে তারা আরো বেটার কিছু করতেন। তারা বেটার কোথায় কিছু করছে? আজকে মানুষ কি বলে জানেন বাংলাদেশে? কি? এই যে স্লোগান দিত না দিল্লি না ঢাকা, ঢাকা, এখন কিন্তু স্লোগান পাল্টে গেছে। এখন কয় দিল্লি না হুম, ঢাকা, কয় টাকা, টাকা। কেন বলে? আজকে পত্রিকায় পড়লাম। ওই যে গতকাল একজন ধরা পড়েছে না? ঐতিহ্যবাহী রিক্শাওয়ালা পরিবারের সন্তান, বাবা রিক্সা চালাতেন, হ্যাঁ, দাদাও রিক্সা চালাতেন। জনাব ইসমাইল, আমি কোন মানুষকে ছোট করে বলছি না। আমি কোন পেশাকে ঘৃণা করি না। রিক্শাওয়ালার ছেলে বড় হবে, এটা আরো বড় গৌরবের বিষয়। একজন কিষানের ছেলে স্বাভাবিক। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অক্সফোর্ড থেকে পাস করবে, হার্ভার্ডের টিচার হবে, এটা অনেক বড় বিষয়। হুম, হুম, এবং আমি অনেকদিন আগে পড়েছিলাম আমাদের বাংলাদেশের বরিশালের এক সন্তান সালমান, সে একবার হুম, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তা হয়েছিল। কত বড় সম্মান! হুম, হুম, সে কিন্তু বাংলাদেশের কৃষক পরিবারের সন্তান। আমি তাকে সেলিউট করি। কিন্তু হুম। বাংলাদেশ সম্ভবত এই রিয়াদের পরিবারে একমাত্র পরিবার। সোলাইমান বিন রিয়াদ, পাশা সোলাইমানের উত্তরাধিকার একেবারে। হ্যাঁ? তো এখন তিনি রাজ্জাক বিন রিয়াদ। রাজ্জাক বিন সোলাইমান বিন রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ, সোলাইমান আছে না? ও আচ্ছা, আছে তো না? এখন ওই যে সুলতান সুলেমান। পাশা সোলাইমান, হ্যাঁ? তো সুলতান উনারও সুলেমান। হুম। ওরকম ঐতিহ্য আছে। উনার বাবাও রিক্সা চালাতেন, উনার দাদাও রিক্সা চালাতেন। উনার দাদার বাবারটা খবর পাওয়া যায়। ও তো দেখা আচ্ছা, আচ্ছা, গেছে আচ্ছা। যে তার বাড়িতে ২.৫ কোটি টাকার চাঁদার চেক পাওয়া গিয়েছে। মাত্র এবং ইতিমধ্যে ২.৫ ৳২০,০০,০০০ কোটি? ক্লিয়ার করেছে। বাড়ি বিল্ডিং হচ্ছে। তো এইজন্য মানুষ এখন বলে কি, যখন আগে স্লোগান দিত দিল্লি না ঢাকা, ঢাকা, এখন কয় দিল্লি না ঢাকা, কয় টাকা, টাকা। তো আল্টিমেট টার্গেট, আপনি যদি দিল্লি না ঢাকা, টাকা, টাকা করে তো আপনি নির্বাচন কমিশন সংস্কার করতে পারবেন না। ভোটের ভালো জি, ব্যবস্থা করতে পারবেন না। আপনি যদি জি, জি, জি। খারাপের জায়গায় যদি ভালো কোনো উদাহরণ সৃষ্টি করতে পারতেন, মানুষও আপনাদেরকে গ্রহণ করত এবং মানুষ আপনাদের স্বাগত জানাতো। কিন্তু মানুষ তো জি। আপনাদের স্বাগত জানাচ্ছে না। জনাব ইসমাইল, আপনার মনে আছে? ওই যে কি একটা নাম আছে না? একটু কালো মতো করে ওদের একটা বড় নেতা, চোখ বড়, বড় বলছিল যে, "আমি কাউকে ভয় পাই না, আমি কাউকে ভয় পাই না।" ওই যে দক্ষিণাঞ্চলের কালো মতো প্রধান নাকি? নামটা মনে আছে? দক্ষিণাঞ্চলের প্রধান? এই কোন হাসনাত একটা অঞ্চলের প্রধান। "আমি কাউকে ভয় পাই না, আমাকে ভয় দেখাব না। হাসনাত আব্দুল্লাহ? জনগণের জনগণ পক্ষে থাকলে কাউকে পালাতে হয় না।" তা আমরা গোপালগঞ্জে দেখেছি ওরা কিন্তু পালায়নি। আমরা ট্যাংকের ভিতরে লুকিয়ে ছিল। পালায় নাই কিন্তু ওরা। না, 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 পালায় নাই, পালায় নাই। আচ্ছা, একটা রফিকুল আলম দুলাল, অঞ্চলে মুন্না মানুষ কত রফিকুল আলম ভালোবাসে বলুন দুলালকে তো? ওরা কিন্তু দেখাবো একটু পালায় নাই। কি বলছে। ওরা কিন্তু পালায় আমিন নাই, সাহেব, পালায় নাই। একটা ২-১ টা দর্শকদের কথা নিয়ে আপনি খুব মজা করছেন। এখন রফিকুল আলম দুলাল, ডক্টর ইউনূস ক্ষমতার মসনদে এসেছেন শুধু বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। হ্যাঁ, এটা ইটালি থেকে প্রশ্ন করেছেন। আচ্ছা, আরেকটি কথা বলে থাকি, মোহাম্মদ পিরু আওয়ামী লীগের উন্নয়ন ব্যবহার করে এই সরকার টিকে আছে। কিন্তু আওয়ামী লীগ তার উন্নয়ন ব্যবহার করে কিছু করতে পারে নাই দুর্নীতিগ্রস্ততার জন্য। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি অভিনেতার কথা আসছে, ডক্টর ইউনূস সাহেবও তাহলে বিগত দিনগুলোতে অভিনয় করেছেন শুধু। উনি যে একজন ভালো মানুষ ছিলেন, অভিনয় করেছেন। এখন উনার প্রকৃত রূপ নাকি দেশবাসী দেখতে পাচ্ছে, এক। আর আরেকটি হচ্ছে যে আপনি দিল্লি না ঢাকা, টাকা, টাকা। টাকা কিভাবে আসবে? চাঁদাবাজি করে আসবে। আসুক, এবং সমন্বয়ক ভাইয়েরা চাঁদাবাজিতে একটা ব্যাপক পরিবর্তন আনছেন। ঠিক আছে? এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাইতে হয়। তারপরে হচ্ছে যে এই যে আমাদের রিয়াদ সাহেবের চেহারা সুরত সুন্দর। মাশাআল্লাহ, ছেলেটা খুব কিন্তু ভালো কিছু করতে পারত। তার যে অবস্থান, তার যে স্পিড, সুস্থ রাজনীতি যদি সে করতো,
একটা ভালো মানুষ হতো, তাহলে কিন্তু তার যে অবস্থান, যে শার্পনেসটা ছিল, ভালো কিছু করার কথা ছিল কিন্তু নেগেটিভলি ভালো করে ফেলেছেন। তো যেভাবে চাঁদাবাজি চলছে বাংলাদেশে, চাঁদাবাজের কিছু আমি এগুলা না বলে পারি না। কিভাবে চাঁদাবাজি হচ্ছে, কোন খাত থেকে চাঁদা নেয়া হচ্ছে, এগুলার ব্যাখ্যা কি সেটা একটু আপনারা যদি সময় দেন, আমি আমি একটু পড়ে শোনাতে চাই। একটা হইলো কিস্তিতে চাঁদাবাজি। কিস্তিতে চাঁদা, যে কিস্তিতে দেবেন আপনি চাঁদা। আরেকটা হচ্ছে ক্ষুদ্র ঋণের মাধ্যমে ধীরে আপনার যাতে কোনো কষ্ট না হয়, আপনি ক্ষুদ্র ঋণের মাধ্যমেও চাঁদা দিতে পারেন। আরেকটা হচ্ছে এককালীন চাঁদা। এককালীন চাঁদা আপনি বছরে একবার দিবেন। এখানে কিছু মওকুফ আছে। মনে করুন আপনার চাঁদা হইল ৳১,০০,০০,০০০, ১ বছরে আপনি ওখানে ৳১০,০০,০০০ মওকুফ পাবেন। মানে আপনাকে ছাড় দেয়া হবে, বিশেষ ছাড়। আরেকটা হচ্ছে বাকিতে চাঁদা। যে ৩ মাস হয়ে গেল দিতে পারলেন না, আস্তে দিবেন। সেটা কিন্তু সুদে আসলে বৃদ্ধি পাবে। নিরাপত্তা দানের জন্য চাঁদা, সেটাও যদি হয় যে আপনার কোনো চিন্তা নাই, আপনার আশেপাশের কেউ আসবে না, আপনাকে আমরা পাহারা দিয়ে রাখবো, আপনার সমস্ত নিরাপত্তার বিধান আমরা করব, আপনি আমাদেরকে মাসে চাঁদা দিবেন। আরেকটা হচ্ছে ষান্মাসিক চাঁদা, সেটা হচ্ছে ৬ মাস অন্তর চাঁদা দিতে হবে। বাৎসরিক চাঁদা বছরে একবার দিলেই চলবে, কোনো অসুবিধা হবে না, আজীবন চাঁদা। আপনার মৃত্যু পর্যন্ত আপনি চাঁদা দিতে হইব। ঠিক আছে? সেটা হলো আমৃত্যু চাঁদা। বংশ পরম্পরায় চাঁদা, সেটা হচ্ছে বংশ, দাদা দিয়েছে, বাবা দিয়েছে, নাতিরাও দিচ্ছে, ছেলেরাও দিবে, দিতেই থাকবে বংশ পরম্পরা। আরেকটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে চাঁদা। যে হ্যাঁ, আনুপাতিক হারে চাঁদা কিভাবে দেয়া যায় সেটার একটা ব্যবস্থা করতে হবে। চক্রবৃদ্ধি হারে চাঁদা, আমি আর ব্যাখ্যা করলাম না, শান্তিতে চাঁদা। আবার চাঁদাবাজরা সবাই মিলে একটা ব্যাংক করার চিন্তা ভাবনা করছেন, সেটা হচ্ছে চাঁদা ব্যাংক। মেটিকুলাস চাঁদা। এটা হচ্ছে ২-৩ বছর আগ থেকে একজন ব্যবসায়ীকে বা ব্যক্তিত্ব, অর্থবিত্তশালী ব্যক্তিকে ফলো করা হবে কিভাবে তার থেকে চাঁদা আদায় করা যায়, সমস্ত খোঁজখবর নিয়া একদিনে অ্যাটাক করা হবে। meticulously অ্যাটাক করবে যে এইভাবে আপনাকে চাঁদা দিতে হবে। আরেকটা হচ্ছে চাহিদা মাত্র বাহককে চাঁদা দিতে হবে। অর্থাৎ তোমার যা কিছু আছে, যা কিছু আছে, ঘরবাড়ি বিক্রি হইলেও আমাদেরকে চাঁদা দিতে হবে। আর সর্বশেষ হচ্ছে হালাল চাঁদা। হালাল চাঁদা এটা হচ্ছে কোনো চাপ নেই। বাসায় যাবো, চা খাবো। সর্বশেষ আমরা গুলশানে যেটা দেখেছি, অতিথি হিসেবে গেছেন। চা খাবো, কথা বলবো। এর মাঝে আপনি চাঁদাটা দিয়ে দিবেন। কোনো চাপ থাকবে না। এটা হচ্ছে সম্পূর্ণ হালাল চাঁদা। জি, প্লিজ আপনি এবার বাকি কথায় আমরা আসি। চাঁদাবাজির খবর শেষ হলো। আমাদের সমন্বয়ক ভাইয়েরা এগিয়ে যাক। তবে আমাদের জুলাই আগস্ট বিপ্লব যে মানি মেকিং মেশিন ছিল, 3M মানি মেকিং মেশিন। আমাদের উমামা না। উমামা ফাতেমা বলেছে মানি মেকিং মেশিন হচ্ছে জুলাই আগস্টের বিপ্লব। আপনি নিশ্চয়ই আমাদের স্লোগানগুলো, দর্শকদের মতামতগুলো দেখতে পাচ্ছেন জনাব আমিন সাহেব। আপনি এখন বলবেন দর্শকদের যে চাওয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি কথা বলছেন, আপনি নির্বাচনের কথা বলেছেন, আপনাদের নির্বাচনের সময়টাকে আপনি কথা বলেছেন, নির্বাচন কিভাবে, এখন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের কথা শুনতেই চান না, এই ব্যাপারে আপনি কিছু বলবেন? জি। জনাব ইসমাইল, আপনি চাঁদাবাজির একটা চমৎকার ফিরিস্তি দিয়েছেন এবং আরেকটা দেখলাম আজকের পত্রিকায় আমি পড়লাম, সেটা হচ্ছে আ রাজশাহীতে জুলাই কনসার্ট হচ্ছে এবং এজন্য চাঁদা ধরা হয়েছে ৳৭৬,০০,০০০ এবং মজার বিষয় ও! হচ্ছে কি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার জি, তিনি জি। এই চাঁদা দেওয়ার জন্য রাজশাহীর বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং প্রাইভেট প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছেন। আরো ইন্টারেস্টিং হচ্ছে কি, এই ১ম দেখলাম সেই চিঠিতে চাঁদা দেওয়ার জন্য সুপারিশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি। ঠিক আছে। আমরা কি একবার ভাবছি যে আমরা কাদেরকে ভিসি বানাচ্ছি? আমরা দেশটা কোথায় নিয়ে যাচ্ছি? টার্গেটটা কি আমাদের? মানে আমরা কি আমাদের ভাবছি, ভবিষ্যৎ আমাদের প্রধান উপদেষ্টা কে? এটা কি ভাবছি? না, এখন আমি ওই জায়গায় আসছি। আমার মজার বিষয় হচ্ছে কি, জি। এই যে ওরা চাঁদা চাইতেছে কেন? ওদের ভালো থাকার জন্য, সুবিধার জন্য তো। এই তো, আর তো কিছু হুম, না। হুম, তো হুম, এখন হুম। সেটা প্রটেক্ট করবে কে? সরকার প্রধান অথবা সরকারের মেশিনারিজ গুলো। সরকার প্রধান কে? জনাব ইউনূস সাহেব। তা জনাব ইসমাইল, আমাকে আপনি একটা দৃষ্টান্ত দেখান। পৃথিবী সৃষ্টির পর থেকে আজ অব্দি একজন সরকার প্রধান দেখান, যিনি গণতান্ত্রিকভাবে ভোটে নির্বাচিত হয়েছেন, অথবা বন্দুকের জুড়ে এসছেন, অথবা কনসেনসাস এর মাধ্যমে এসছেন, অথবা তিনি আ আ মানে কি বলে এটাকে, প্রয়োজনের তাগিদে এসছেন। হ্যাঁ? যে আ বা ইন্টারিম গভর্নমেন্ট এর দায়িত্ব নিয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশে এরকম হয়। একজন সরকার প্রধান দেখাবেন যিনি ক্ষমতায় বসে ১ম নিজের ৳৬৬৬ কোটি কর
মুক্ত করে দিয়েছেন। মামলা প্রত্যাহার করেছেন সেটা আমি কিছু বলব না। ঠিক আছে? উনি বাঁচার জন্য মামলা প্রত্যাহার করতে পারেন। কিন্তু রাষ্ট্রকে যে কর দিতে হয়, আচ্ছা, আচ্ছা, সেই এখানে কর আমি একটা কথা বলি। আচ্ছা দাদা, আমিন সাহেব, আপনি যে এত কোটি টাকার ট্যাক্স বললেন, কর বললেন, এত টাকা কি উনি কর দেওয়ার কথা ছিল? উনার কি এত সম্পদ আছে? না, আমার কাছে না থাকলেও উনি সেটা আইনের জায়গায় যেতেন। তাহলে সরকার কিভাবে তার উপর সেই ট্যাক্স নির্ধারণ করেছে সেগুলো তিনি ক্লিয়ার করতেন। তিনি তো এখন ক্ষমতায়। করতে ও পারতেন। আচ্ছা, তাই আচ্ছা, না? আচ্ছা। ওই যে এখন আবার করা উচিত, ঠিক হ্যাঁ। আছে ওইটা ঠিক গেল একটা। আচ্ছা একজন সরকার প্রধান দেখাবেন যিনি ক্ষমতায় বসেই নিজের জন্য একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স করেন। অথচ এর আগে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স পেন্ডিং। একজন সরকার হুম। প্রধান দেখাবেন যিনি বসেই মোবাইল ওয়ালেটের মাধ্যমে মোবাইল ব্যাংকিং ব্যবসার লাইসেন্স নিয়েছে। আচ্ছা, একজন উনি তো সরকার প্রধান দেখাবেন বিজনেসম্যান। উনি তো একজন বিজনেসম্যান, সরকার উনি তো প্রধান এগুলা দেখাবেন করবেই। না, বিজনেসম্যান ডু দ্য বিজনেস নট সার্ভ দ্য কান্ট্রি। আপনি হুম। বিজনেসম্যানও কান্ট্রিকে সার্ভ করে বাট সেটা ডিফারেন্ট ওয়ে তে। আচ্ছা আপনি একজন সরকার প্রধান দেখাবেন যিনি ক্ষমতায় এসেই আদম ব্যবসা অর্থাৎ বিদেশে আদম পাঠান সেই লাইসেন্সও নেই। দেখাবো, দেখাবো। তাইলে আপনি আমি বলব, আমি আপনার বলব কে? ডক্টর ইউনূস সাহেব। আমি তো সেটাই বললাম। মানে আমাদের না উনি তো ছাড়া আ উনি আচ্ছা শুধু আপনি বাংলাদেশের হ্যাঁ, উনি শুধু হ্যাঁ, বাংলাদেশের ১ম নোবেল লরিয়েট নন। উনি আচ্ছা, আচ্ছা, পৃথিবীতে আচ্ছা। ১ম যিনি ক্ষমতা বসে এই কাজগুলো করেছেন। এখন আচ্ছা, 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 তাহলে আচ্ছা। তার নিয়োগকর্তারা, তার ভাষায়, তার নিয়োগকর্তারা যদি ছোট-মোটো একটু চাঁদাবাজি করে, যদি বৈধ এটা তো হালাল উপায়ে চাঁদাবাজি করে, জবরদস্তি করে করে, অতি কিস্তিতে করে, নগণ্য। হ্যাঁ, কিস্তিতে করে। তো আপনার কোনো আপনার নাই। বিকজ আমরা বলি না, courtesy begins at home. তো টপ জায়গা থেকে যেন এরকম হয়। তাইলে তো আ আপনি মানুষ হতাশ হবে। এখানে আরেকজন দর্শক আমাকে প্রশ্ন করেছেন একটা। আমি একটু নিজে থেকে উত্তরটা দিই। তিনি বলেছেন বারবার যে, "এগুলো আমরা সবাই জানি। এগুলো না করে দল কি করবে সেটা বলেন।" আমি সে ভাইকে প্রশ্নের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানিয়ে বলছি, এটা একটা রাজনৈতিক ডিসকাশন। এখানে দেশের রাজনীতির অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। এখানে কোন একটি রাজনৈতিক দলের আগামীর পরিকল্পনা কি সেটা আলোচনা হওয়ার জায়গা এটা নয়। জি। আমি মনে করি আপনি বুঝবেন, হ্যাঁ? এবং আমি বুঝছি যে আওয়ামী লীগের প্রতি প্রচন্ড ভালোবাসা থেকে আপনি এটা জানতে চাচ্ছেন। আপনার দলের প্রতি দরদ এই ভালোবাসাকে আমি সেলিউট করি এবং সেলিউট করে আমি এটুকু আপনাকে আশ্বস্ত করি যে আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ কিন্তু জবরদস্তি ফিরবে না। আওয়ামী লীগকে দেশের মানুষই ফিরিয়ে আনবে। আজকে আপনি যদি একটু বাংলাদেশের দিকে তাকান, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরেও যে মানুষগুলো আওয়ামী লীগকে এমনকি তাদের প্রাইম মিনিস্টারকে নানাভাবে সমালোচনা করেছেন। আজকে তারাই বলছেন যে আমরা উনাকে চাই। কেন বলছেন? কারণ তিনি যখন বাংলাদেশে ১৫ বছরে ৯ লক্ষ ভূমিহীন মানুষকে, গৃহহীন মানুষকে গৃহ দিয়েছেন, একজনকে জিজ্ঞেস করেননি তোমরা নৌকায় ভোট দিবা কিনা? তিনি যখন অগণন মানুষকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা নানা ধরনের সোশ্যাল সেফটি নেস এর আওতায় সাহায্য করেছেন, কাউকে জিজ্ঞেস করেনি আওয়ামী লীগ করো কিনা, আওয়ামী লীগকে ভোট দিন। তিনি যখন বাংলাদেশের বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপট একটু খারাপ হচ্ছিল, তখন বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য যখন টিসিবির মাধ্যমে ১ কোটি মানুষকে কম মূল্যে নানা ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়েছিলেন, তখন কারো রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা করেনি। এই মানুষগুলো আজকে রিয়ালাইজ করতে পারছে কে তাদের আপনজন, কে তাদের দুঃখের সাথী, কে তাদের সমবেত। তাই তাদের হৃদয় থেকে আজকে ভয়েস আসছে। এই ভয়েসকে এটা দমানোর ক্ষমতা পৃথিবীর কারো নেই। সুতরাং আমরা যদি কথা কম বলে এই মানুষগুলোর পাশে থাকি, অতীতের মতো মানুষের সাথে থাকি, তাহলেই আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে, বঙ্গবন্ধু কন্যার প্রত্যাবর্তন নিয়ে দুশ্চিন্তার খুব একটা কারণ নেই। আচ্ছা, এখানে আপনি অনেক কিছু ভুল করে গেছেন এবং আপনাদের নেত্রী শেখ হাসিনাও ভুল করে গেছেন। তিনি চিন্তা করেন নাই, বিবেক বিবেচনা বহির্ভূত কাজ করেছেন। এই আশ্রয়ণ প্রকল্পের কথা বলেছেন, আপনি টিসিবির কি ত্রাণের কথা বলেছেন, খাদ্য সহযোগিতার কথা বলেছেন, বয়স্ক ভাতার কথা বলেছেন। এখানে ভুলটা আ ধরে দিই, সেটা হচ্ছে যে একজন মানুষ যখন নিজে থেকে বলে যে আমি অসহায়, আমার কোনো গাড়ি নেই, বাড়ি নেই, টাকা নেই, কিছুই নেই। তাকে সিলেক্ট করতে আপনারা ভুল করেছেন গত ১৬ বছর। তাকে নির্বাচন করতে পারেননি। তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
তিনি যেহেতু সহায় সম্বলহীন একজন মানুষ, আপনাদের উচিত ছিল আশ্রয়ণ প্রকল্পে উনাকে ২ কক্ষ বিশিষ্ট একটা ঘর দেয়া, খাদ্যদ্রব্য সাপ্লাই দেয়া, বয়স্ক ভাতা। উনার বয়স ৮৬-৮৭ চলছে। বয়স্ক ভাতার আওতায় উনাকে আনা। কিন্তু সেই বিষয়গুলো আপনারা কোনোভাবেই চিন্তা করেননি। আপনারা বলেছেন তার অনেক টাকা-পয়সা। কিন্তু তিনি বলছেন তার কোনো টাকা নেই, তার কোনো ব্যবসা নেই, তার নামে কিছু নেই। কথাটা তো সত্য। আপনারা যাচাই করেও কিছু পাননি উনার নামে। সো এই ওনাকে কাজগুলো করলে আজকে দেশের এই পরিস্থিতি হতো না। ওনাকে জি, আমি একটু বিনয়ের সাথে একটি প্রশ্ন করতে চাই। জি 96 বলেন। এ যখন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি গ্রামীণ ফোনের একটা লাইসেন্স পেয়েছিলেন। গ্রামীণ ফোনের। জি, 97 এবং সেই লাইসেন্সটা নিতে বঙ্গবন্ধু সরকারই দিয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা সরকার দিয়েছিলেন। সেই লাইসেন্সটা নিতে তাকে ১ কাপ চা শেখ হাসিনাকে বা সে সময়ের টিএমটি মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিমকে খাওয়াতে হয়েছিল কিনা উনি জাতির কাছে পরিষ্কার করেন। তো উনাকে দেয়নি এটা ঠিক না। ইভেন উনি যে গ্রামীণ ব্যাংকের যে সবচেয়ে বড় ফান্ডিং ৳৪০০ কোটি বেশি, ওই ফান্ডিংটাও কিন্তু বঙ্গবন্ধু কন্যা করেছিলেন। কারণ তিনি মনে করেছিলেন যে মানুষটা গরিব মানুষকে নিয়ে কাজ করছে, করুক। উনি সেখানে উদার হস্তে তার সাথে এগিয়ে গিয়েছিলেন। উনি কিন্তু সাধারণ আজকে মানুষের জন্য এটা করে। গ্রামীণ ফোন তো উনি একদম রুট লেভেলে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন। উনি তো অর্থ সম্পদের চিন্তা করেন নাই। আমি সেটাই উনি নিয়েছেন, উনি তো দিয়ে এখন দিয়েছেন। উনাকে যে দেয়নি শেখ হাসিনা এটা ঠিক নয়। যদিও বা উনি হন প্রতিক্ষণ বলছেন গত ১৬ বছরে আওয়ামী লীগের আমলে দেশের দুর্নীতি ছাড়া কিছুই হয়নি। জনাব ইউনূস সাহেব দুর্নীতি ছাড়া কিছুই যদি বাংলাদেশে গত ১৬ বছরে না হয়ে থাকে তাহলে ২০০১ থেকে ২০০৬ সাল পরপর ৫ বার দুর্নীতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বিএনপির আমলে। তাহলে গত ১৫ বছরে কেন বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ হইল না? বরঞ্চ আমি চ্যালেঞ্জ করে বলি শেখ হাসিনার বাংলাদেশ গত ১৫ বছরে বিশ্বের দুর্নীতিগ্রস্ত ১ম ১৫টি দেশের তালিকায় বাংলাদেশের নাম ছিল না। তার মানে তো দুর্নীতি কমিয়েছেন বঙ্গবন্ধু কন্যা, বাড়াননি। তার দুর্নীতি হয়নি তা না, দুর্নীতি হয়েছে। ডেফিনিটলি হয়েছে। এবং অনেক দুর্নীতিবাজ আওয়ামী লীগের এমপি হওয়ার পরেও তখনও কারাগারে ছিল। হয়তো বিচারটা আরো ব্রড অ্যাসপেক্ট এ করার দরকার ছিল। সেটা হয়তো পারেনি। কিন্তু বিচার হয়েছে। তো আজকে আপনি কি করছেন? আপনি তো বলেছিলেন যে প্রতি বছর গত $১৬ বিলিয়ন করে পাচার হচ্ছে। তাহলে $১৬ বিলিয়ন প্রতি বছর পাচার হলে মাসে 1 পয়েন্ট সামথিং বিলিয়ন ডলার পাচার হচ্ছে। তাহলে গত ১০ মাসে আপনি তো সে টাকা পাচার হয়নি। যেহেতু আপনি এখন ক্ষমতায়। তাহলে সে টাকা আপনার কোষাগারে জমা হলো না কেন? আপনার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে সে টাকা জমা হচ্ছে না কেন? তাহলে কি আপনিও পাচার করছেন? হয় আপনিও পাচার করছেন, না হয় আপনি মিথ্যা বলছেন। এগুলো জাতির কাছে পরিষ্কার করুন না। জনাব ইসমাইল আপনার মনে আছে না? এই সরকার ইন্ডিয়াকে সব দিয়ে দিয়েছে। গোলামির চুক্তি হ্যাঁ, করেছে। হ্যাঁ। দেশ বেচে তা তো দিছে তো তো দেশ দিছে। বেচে দিতে সরকার তো এখন আমরা না আপনি। গোলামির চুক্তি কোনটা ছিল? সেটা জাতির কাছে প্রকাশ করেন না। চুক্তি বাতিল করেন না। বরঞ্চ ইন্ডিয়া একটা চুক্তি আহা! বাতিল করে সেটা প্রকাশ করে আপনাদেরকে অপমান করতে চাচ্ছেন না উনি। আমি আপনাদের সেটাই পক্ষ বললাম। হয়ে কাজ করছেন বরঞ্চ তিনি। বরঞ্চ ইন্ডিয়া একটা চুক্তি বাতিল করলো। সেই চুক্তি কি? ট্রান্সশিপমেন্ট চুক্তি। হ্যাঁ, ইন্ডিয়া সেই ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করার পরে আমাদের মহামহিম বাণিজ্য উপদেষ্টা বললেন, "এই চুক্তি বাতিলের কারণে বাংলাদেশের কিছু হবে প্রতি না। বছর ৳২০,০০০ কোটি ক্ষতি হবে।" তাহলে জনাব ইসমাইল বঙ্গবন্ধু কন্যা এই চুক্তি কি ইন্ডিয়ার জন্য করেছিলেন না বাংলাদেশের মানুষ? আ যেকোনো চুক্তি ইন্ডিয়ার সাথে ভাই খারাপ। ইন্ডিয়াও যদি আমাদেরকে দিতে চায় এটার একটা উদ্দেশ্য আছে। আর আমরাও যদি ইন্ডিয়াকে দিতে চাই, এখন কি দিয়েছে তা এই আমি সরকার আপনাদের সেটা প্রকাশ করবে না। আমি এটা ধরে মনে নেন। করি এটা করলে আপনাদের অসুবিধা হয়ে যাবে। হুম। এগুলো এই ধাপ্পাবাজি করে মানুষের সাথে প্রতারণা করে বেনিফিট টেকা যায় না। উনি তো আপনি বলছিলেন যে উনি নির্বাচন দিতে চাচ্ছেন না। হুম। দেখুন আ উনি বোধহয় এখন না, অনেকেই এটার করে একটা বিশেষ কারণ আছে। উনাকে ঈদের ময়দানে বিভিন্নভাবে রিকোয়েস্ট করা হয়েছে, "স্যার আপনি যাবেন না, আপনি থেকে যান।" উনি সেই রিকোয়েস্ট রাখতে গিয়ে নির্বাচনের জন্য বিএনপি চাপ দিচ্ছে, অন্যান্য দল চাপ দিচ্ছে। এটা উনি নিতে পারছেন না। ঈদের নামাজে বারবার উনাকে রিকোয়েস্ট করা হয়েছে, "আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না।" উনি জনতার কথা রেখেছেন। নির্বাচনের বিষয়ে উনার কোন চিন্তাভাবনা নেই। এটা অনেকে মনে ঠিক করছেন। আছে, জি, ঠিক আপনার আছে। বক্তব্য কি? উনি তো চাচ্ছেন উনি ১০০ বছর থাকুক। সবাই চায়। কিন্তু হ্যাঁ, সেটা ভোট থাকুক। করে আসেনি। উনি তো একটা রাজনৈতিক দলও গঠন করেছেন, তাই না? ভোট উনি করতে তো একটা গেলে তো অনেক রাজনৈতিক দল খরচ। গঠন করেছেন। দেশের কথা আহা! ইলেকশনে অনেক খরচ হয়ে যাবে না? সেই টাকাটা একটা ফাউন্ডেশন করে যদি রেখে দিতে পারেন। জি। দেশের জন্য অনেক টাকা খরচ হবে। তাহলে আবার ব্যক্তিগত পুরস্কার জন্য লন্ডনে ৳৩০ কোটি খরচ করলে
দেশের টাকা খরচ হয় না জানা গেছে ভাই। বইটা ওটা টাকা আন্তর্জাতিক সম্মান ভাইরে, এগুলা বুঝতে হইব, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, হইব। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। সম্মানটা আমরা দেখেছি। তিনি কিন্তু ক্ষমতায় এসে হ্যাঁ, হ্যাঁ। বলেছিলেন, "এখন আমরা কোথাও যেন সবাই আমার কাছে আসবে।" সবাই এমনভাবে আসলেন, তিনি যখন বিদেশে যান তখন ওই দেশের নেতারা দেখাও করার সময় পান না। আবার ডাস্টবিন সাহেব বলেন, উনি সম্ভবত এখন কানাডা গিয়েছেন। অর্থাৎ মানে একটা দেশকে দেউলিয়াপনার কোন জায়গায় নিয়ে যাচ্ছে, এটা যদি একটু ভাবতেন, এই বিবেকবোধ যদি থাকতো, এখন তাহলে কিন্তু আপনি আরেকটা প্রশ্নের জবাব দেন। বিবেকবোধ বাদ দিলাম, এটা অনেক পুরনো বিষয়। সেটা হচ্ছে আমরা ২৫ টা বিমান একসাথে কেনার চিন্তা ভাবনা করছি। এইটা আপনাদের সরকার কি ২, ৪ টা ৫ টা কিনেছে সম্ভবত, আমি জানি না। কিন্তু এখন এই সরকার ২৫ টা কিনে ফেলতেছে। আপনি খুব প্রাসঙ্গিক একটা কথা বলেছেন। ২৫ টা কেন? আমি জি, তো চাই বাংলাদেশে ৫০ টা ৫০০ টা বিমান যুক্ত হোক। এটা হ্যাঁ, অবশ্যই দেশের জন্য ভালো। কিন্তু হ্যাঁ। আমাকে দেখতে হবে যে এ এটা কতটুকু অ্যা ভায়াবল হচ্ছে। অর্থাৎ এর আগে এয়ারবাস কেনার জন্য বঙ্গবন্ধু কন্যা সরকার একটা চুক্তি করেছিল। ১০ টি এয়ারবাস এবং ১০ টি ফ্রান্সের এয়ারবাসের সাথে। হুম। ফ্রান্সের সাথে ১০ টি এয়ারবাস কেনার জন্য চুক্তি হয়েছিল $৩.২ বিলিয়ন। এবং বিশ্বের বিমানের যেই ব্যবসা, যেকোনো মানদণ্ডে আপনি জিজ্ঞাসা করলে জানতে পারবেন যে এয়ারবাস যেকোনো বিমান আ মানে বিমানের বিমান মানে যেকোনো এয়ারক্রাফটের চেয়ে এয়ারবাসের সিকিউরিটি বা অন্যান্য যে বিষয়গুলা বেটার বলে সবাই একমত এই জায়গায়। এবং তিনিও কিন্তু লন্ডনে এয়ারবাসের ভাইস চেয়ারম্যানের সাথে ভাইস প্রেসিডেন্টের সাথে দেখা করে কিন্তু বিশাল একটা ছবিও দিয়েছিলেন। হঠাৎ করে উনি ২৫ টা বিমান এয়ারবাস কিনতে এখন আপনার আমেরিকার দিকে আসছেন সম্ভবত। তো এখন কথা হচ্ছে কি, এই বিমানগুলো আপনি কোথায় চালাবেন বাংলাদেশে? আপনি জানেন যে কোথায় বাংলাদেশের চালাবেন সাথে আপনার চিন্তা করতে হবে না। 35% কমানোর ব্যাপারে উনি চেষ্টা করছেন। এখন বিমানের দাম বেশি না 35% এর দাম বেশি? এটা একটু বলেন। বিমানে করে আমরা নোয়াখালী যাবো, আমি আমার উঠানে নামবো। ২৫ টা বিমান আসলে তো না, ভালো। না এখন এইটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। কারণ কি ইতিমধ্যেই ঢাকা টোকিও একটা খুব লাভজনক রোড ছিল বিমানের। আপনি জানেন যে যাত্রী স্বল্পতায় সে রোড বন্ধ। হুম। তো যেখানে রোড বন্ধ হয়ে যাচ্ছে, আপনার যদি টাকা থেকেও থাকে, সে টাকা দিয়ে আপনি এয়ার বা ২৫ টি বিমান কিনে সেগুলো আপনি কোথায় চালাবেন? আপনি কি হ্যাঁ, আপনার বাড়িতে যদি চালান তাহলে আপনার বাড়িতে এরকম যাব। প্রত্যেকের বাড়িতে তিনি যদি একটা অ্যা বিমান ল্যান্ডিং এর জন্য এয়ারপোর্ট করে দেন তাহলে তো ভালো। আমরা অ্যা এয়ারপোর্ট অ্যা লাগবে না, আমরা পানিতে ল্যান্ড করব। আমাদের পুকুর আছে। ও এই বিমানগুলো কি পানিতে ল্যান্ড করে? আমি জানি না আসলে এটা। পুকুরে, তাইলে পুকুরে, 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 ও পুকুরে। পুকুরে ল্যান্ড করে। তাইলে হতে পারে। আমার আইডিয়া নেই তো এজন্য আমি এটা বলতে পারব না। কিন্তু হুম। এই কেন এই বিমান কেনার চুক্তি, কেন এই গোপন চুক্তি? আবার ইতিমধ্যে দেখলাম যে গোপন চুক্তির কিছুটা গোপনীয়তা ফাঁস হয়ে এবং যে গোপনীয়তাগুলো ফাঁস হচ্ছে সেখানে কিন্তু যে সমস্ত শর্তগুলো আসছে এগুলো ইস অল আর অ্যালার্মিং ফর আওয়ার কান্ট্রি। কিরকম সেটা? হ্যাঁ? হ্যাঁ, যেমন ধরেন অ্যা এফডিএ যদি সার্টিফাই করে তাই সেই ওষুধ আর বাংলাদেশের মানে এফডিএ সার্টিফাই দিয়ে বাংলাদেশের যেকোনো অ্যা হসপিটালে ওষুধ সরবরাহ করা যাবে। সেখানে আর বাংলাদেশের যে অথরিটি তাদের আর কোন কাজ নেই। অর্থাৎ অথরিটি এমনি বন্ধ হয়ে গেল। হ্যাঁ? আরো অনেক কিছু বিষয় এরকম ফাঁস হচ্ছে যেগুলো দেশের জন্য কোনোভাবে এবং বাংলাদেশ আমেরিকা ছাড়া আর কারো সাথে কোনো ব্যবসা-বাণিজ্য করতে পারবে না। তেল, গ্যাস খননের ক্ষেত্রে তাদেরকে একচেটিয়া অধিকার দিতে হবে। অন্য কোন দেশের সাথে গম আমরা আনার ব্যাপারে একটা চুক্তি হয়েছে আমরা জানি। গম আনার ব্যাপারেও হ্যাঁ, চুক্তি হয়ে গেছে। আমরা আমরা অন্য কোন দেশের সাথে আমরা কোন আলোচনাই করতে পারব না যে আমরা এর চেয়ে বেটার কোন প্রাইস পাই কিনা সেটা আলোচনাও করা যাবে না। আর অন্য কোন দেশ থেকে কোন আর্মস অস্ত্র কেনা যাবে না। যদিও বা আমি মনে করি না যে বাংলাদেশের অস্ত্র কেনার দরকার। কারণ আমরা কার সাথে যুদ্ধ করব, হ্যাঁ? এভাবে গোপালগঞ্জের মতো পুলিশ বা আর্মি গিয়ে মানুষ মারার জন্য তো অস্ত্র কেনার দরকার নেই। আমি সেটা মনে করি না। তো এইসব অনেকগুলো বিষয় ইতিমধ্যেই কোন সাহসী মানুষ ফাঁস করে দিচ্ছে। হ্যাঁ? যদিওবা সেটা জি। সত্যতা আচ্ছা। সম্পর্কে আমরা জানি না। কিন্তু আমরা জানি যেহেতু না। রাষ্ট্রের তবে মধ্যে এটা অনুমান করা যায়, যেহেতু বাণিজ্য উপদেষ্টা বলছেন কি চুক্তি হবে সেটা জানানো যাবে না বা প্রকাশ করা হবে না। তার মানে গোপন কিছু চুক্তি হচ্ছে দেশের স্বার্থ বিরোধী। জি, এটা তো পরিষ্কার। এটা খুবই স্পষ্ট কারণ দেশের স্বার্থের জন্য হলে তো সেটা প্রচার হবে। যেমন আমি ওইটাই বলছি আপনাকে যে এই ইউনুস গংরা কিন্তু বারবার বলে এসেছিল যে শেখ হাসিনা ইন্ডিয়াকে দেশ দিয়ে দিয়েছে, গোপন চুক্তি করেছে।
তো এখন আমার কথা হচ্ছে এখন তো ক্ষমতায় আমরা নেই। আপনারা ১১ মাস যাবৎ ক্ষমতা আছে। তো কি ছিল সেটা জাতির কাছে প্রচার করে দেন না যে আমরা কিভাবে দেশটা ইন্ডিয়াকে বিক্রি করলাম। ওই যে বারবার মানুষকে ইন্ডিয়ার জুজুর ভয় দেখানো, বারবার মানুষকে ইসলাম দলিল গেল, বিক্রির রব দলিল গেল এখনো খুঁজে পায়নি। বিক্রির দলিল এখনো খুঁজে পায়নি। এটা পাওয়ার পরে অবশ্যই সেটা ফাঁস করবেন। আমরা কতটুকু অপেক্ষা বিক্রি করছি। করছেন আপনারা? আমরা জি। দলিলের সন্ধানের জন্য অপেক্ষা আচ্ছা। করতাম। জি, আমি আরেকটা কথা বলি। আমি ইফতেখার জাবের হচ্ছে ইলেকশন ফেব্রুয়ারিতে হয়ে যাবে। আচ্ছা হইলে খুবই ভালো। জাবের সাহেব আপনাকে ধন্যবাদ। জি, এমন না একটু দেখাও, দেখাও। বাংলাদেশ ইউরোপ আওয়ামী লীগ কার্যক্রম কি সে বিষয়ে আমিন ভাইকে জিজ্ঞেস করেন। আওয়ামী লীগের কার্যক্রমে আমিন সাহেব বলেছেন যে এটা আসলে রাজনৈতিক ব্যাপার। সবাই মিলে সিদ্ধান্ত করে টক শোতে উনি কার্যক্রম কিভাবে বলবেন। সিদ্ধান্ত দলীয় নেওয়াটা সিদ্ধান্তের মুশকিল। বিষয়। দলীয় সিদ্ধান্ত তো এখানে বলার বিষয়। আর আওয়ামী লীগে জি, আমি ওনাকে একটু ক্লিয়ার করি যে ভাই প্রশ্ন করেছেন তাকে আমি শ্রদ্ধা জানাই। যে জি। আওয়ামী লীগের কার্যক্রম যদি না থাকতো, আমরা যদি চুপ মেরে বসে থাকতাম, তাহলে যে প্রতিদিন সারা বাংলাদেশে আকাশ বাতাস জয় বাংলা ধ্বনিতে মুখরিত হচ্ছে কি করে? এগুলো তো কিন্তু ফেরেশতারা দিচ্ছে না। এগুলো বঙ্গবন্ধুর সৈনিকরা, শেখ হাসিনার কর্মীরা কিন্তু এই স্লোগানগুলো দিচ্ছে। রাজপথে বেরিয়ে। আচ্ছা হ্যাঁ? ফেরেশতাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন না। তাহের সাহেব তো না, যোগাযোগ করে ফেলছে জামাত। ফেরেশতাদের সাথে মানুষের যোগাযোগ করার ওরকম ক্ষমতা কিন্তু মানুষের খুব একটা নাই। এটা হয়তো আপনি এই বিষয়ে আব্দুল্লাহ তাহেরকে জিজ্ঞেস করতে পারেন যে এদের সাথে যোগাযোগের মাধ্যমটা কি? হ্যাঁ? ইব্রাহিম আর হুজুরকে আওয়ামী আপনাদের লীগ দলে নেন না। জিনরা আওয়ামী তো লীগ কিন্তু অন্তত আপনাকে আওয়ামী সহযোগিতা লীগ করতে পারে। নিয়ে রাজনীতি করেনি কখনো। হ্যাঁ? এবং হ্যাঁ, আব্দুল্লাহ তাহেরদেরকে আমি একটা জিনিস খুব বিনয়ের সাথে স্মরণ করি। যে বাংলাদেশ অ্যা অলমোস্ট এখন ৯০ ভাগ মুসলমানের দেশ। হুম, এবং আগেও ৮৫ ভাগ মুসলমানের দেশ। উপমহাদেশে এই জামাত ইসলামী সংগঠনটি ১৯৪১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সবচেয়ে পুরনো রাজনৈতিক দল। তারা যদি একবার একটু চিন্তা করতেন যে ৮৫ ভাগ থেকে ৯০ ভাগ মুসলমানের দেশে একটা ইসলামিক দল করলাম আমরা জামাত ইসলাম। সেই দলটা ক্ষমতায় যাওয়ার দূরে থাক সবসময় ক্ষমতাসীনদের দালালি করে কেন? ব্রিটিশ আমলে ব্রিটিশের দালালি করেছে। পাকিস্তান আমলে ইভেন ৭১ সালে মুসলিম লীগের দালালি করেছে। হ্যাঁ? এখন ইউনূসের দালালি করছে। তারা কেন মানুষ তাদেরকে সমর্থন করে না? এত ইসলামের ইউনূস প্রেম, এত ফেরেশতা তাদের প্রতি, এত ফেরেশতা তো তাদের প্রতি ইউনূস তাদের সাহেব সাথে হচ্ছেন এত আমাদের আমির। আপনারা একটা জিনিস ভুল করেন। না, আপনারা আমি সেটা সোশ্যাল বলছি না। মিডিয়া আপনারা দেখেন না। না, না, আমি সেটা বলছি না। যে এত ফেরেশতা তাদের এত ইসলাম ধরো, তাহলে এই মুসলমানের দেশে তারা একটা ভোট আবার পিয়ার পদ্ধতি চায় কেন? পিয়ার পদ্ধতি নিয়ে গত কয়দিন আগে ওই আ কয়েকজন দেখলাম যে খুব সুন্দর একটা ব্যাখ্যা দিচ্ছে। পিয়ার পদ্ধতির একটা চমৎকার উদাহরণ দিচ্ছে। যে পিয়ার পদ্ধতি মানে হচ্ছে প্র্যাকটিক্যালি পাকিস্তানকে বাংলাদেশ ক্রিকেট টিম টি-20 তে ২-১ সিরিজে হারিয়েছে। ২-১ ম্যাচে হারিয়েছে। ২-১ ২ টাতে আমরা জিতলাম, ১ টা ওরা জিতল। কিন্তু পিয়ার পদ্ধতিতে দেখা গেল পাকিস্তানের মোট রান ৪০০ সামথিং, আমাদেরটা আ আরেকটু কম। অর্থাৎ পিয়ার পদ্ধতিতে পাকিস্তান জিতছে। কিন্তু প্রকৃত খেলার রেজাল্ট হচ্ছে কি? বাংলাদেশ পাকিস্তানকে ২-১ ম্যাচে হারিয়েছে। তো এখন এত মানুষের ভালোবাসা, এত পুরনো রাজনৈতিক দল, এত ফেরেস্তার দল। তো আপনারা বিএনপি ছাড়া ১০ টা সিট পান না কেন? একবারই ১৮ টা সিট পেয়েছিল ৯১ সালে। আর এ ২০০১ সালে যখন বিএনপির ধুলো মেখে, বিএনপির উচ্ছিষ্ট খেয়ে ওটা সিট পেয়েছিল। এককভাবে ২ বার নির্বাচন করেছে 96 এ ৩ টা সিট পেয়েছে। ২০০৮ এ ২ বার সিট পেয়েছে। এবং ওরা আচ্ছা। তাতে বুঝে ফেরেশতারা কার পক্ষে, আল্লাহ কার পক্ষে। বুঝে না? না হ্যাঁ, এখন আল্লাহ পাকের বিষয়টা হেরা এবার বলছে যে কোরআনকে জিতাতে হলে হাত পাকায় ভোট দিতে হবে। জামাতে ইসলামকে ভোট দিলে দাঁড়িপাল্লার কথা কোরআনে বলছে, আমাদের হামজা সাহেব বলছে। সো এইবার কিন্তু ফলাফল অন্যরকম হবে। আর সমাবেশে যেহেতু আপনি লোক সমাগম দেখেছেন নিশ্চয়ই, ফেরেশতারা এসছে এবং স্বয়ং আল্লাহ সমাবেশটি সফল করে দিয়েছেন। সো এইবার কিন্তু দেশের মানুষের অন্য দলগুলোর খবর আছে নিশ্চয়ই। আর যদি জামাতে ইসলাম পরাজিত হয় তাহলে কোরআনও হেরে যাবে, আল্লাহও হেরে যাবেন। এটা জামাত নেতারাই বলেন যে বারবার বলেছে, ইসলাম একবার না বারবার বলেছে। বারবার বারবার বলেছে। বলছেন। তো হ্যাঁ, সেটা তো দেখতে এখন হবে। ঘটনা হচ্ছে কি জনাব ইসমাইল, এই জায়গাটা একটা প্রশ্ন। আপনি যে বলছিলেন, আমাকে জানতে চেয়েছিলেন যে ওদেরকে আমি কেন এই কথাগুলো বলছি। তাইলে ওরা তো বারবার পরাজিত হচ্ছে। তাহলে নাউজুবিল্লাহ, আল্লাহ কি বাংলাদেশ এত দুর্বল যে আল্লাহ হেরে যাচ্ছে? নাউজুবিল্লাহ মিন যালিক। কোথায় নিয়ে যাচ্ছে ওরা ধর্মটাকে? হেরে ওরা গেছে তো তো। কখনো জিতেনি। ওরা সেই ব্রিটিশ আমলেও হেরেছে, পাকিস্তান আমলে হেরেছে, বাংলাদেশ আমলেও হারছে বারবার।
আচ্ছা, জামাত ছাড়াও আমাদের ওই যে হাত পাখার চরমোনাই তিনিও বলেছেন যে হাত পাখায় ভোট দিবেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভোট দিবেন। তার মানে পরাজিত হওয়া মানে রাসূল হেরে গেল। এই সিদ্ধান্ত, এই চ্যালেঞ্জ নেয়ার কি মানে আছে আমি জানি না। আমি জানি না। এগুলো কি ইসলামকে জড়ানো কেন হচ্ছে আমি সেটাও বুঝি না। যাই হোক, তবু এইটা ধর্মপ্রাণ সাধারণ এই- মানুষকে এই- সাথে এইটা প্রতারণা করা বলার হচ্ছে। আমি বোকাশোকা মানুষ, আমি যেটুকু বুঝি, দিন শেষে দেখা যায় বাংলাদেশের মানুষ প্রচন্ড ধর্মপ্রাণ এবং অনেক ক্ষেত্রে তারা ধর্মভীরু। ধর্মপ্রাণ মানসিকতা, ধর্মভীরুতা অনেক সময় তাদেরকে ধর্মান্ধ করে ফেলে। এই ধর্মান্ধতাকে কাজে লাগানোর জন্য তারা কোরআন হেরে যাবে এই কথা বলে, ফেরেশতারা হেরে যাবে কথা বলে এবং বেহেশত টিকেট কেনার কথা এবং মানুষকে ধোঁকা দেয়। মানুষকে এইভাবে যারা ধোঁকা দেয়, আমি যেটা আপনাকে হুম, বলছিলাম যে বুখারী শরীফের যে অধ্যায় কিতাবুল ঈমান অধ্যায়, সে অধ্যায়ে বলা হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়াটা মুনাফিকের প্রধান লক্ষণ। মুনাফিকের ৪ টি লক্ষণ আছে। একটি লক্ষণ হচ্ছে কি যখন কথা বলবে মিথ্যা বলবে, মানুষের আমানতের খেয়ানত করবে এবং শুনতে পাচ্ছি না। মুনাফিকের ৪ টি লক্ষণ। একটি লক্ষণ হচ্ছে গিয়ে আমানতের খেয়ানত করবে, যখন কথা বলবে মিথ্যা বলবে। ৩ নাম্বার হচ্ছে কি যখন আপনার সাথে যুক্তি তর্কে পারবে না, আপনাকে অশালীন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবে। এবং এখন মুনাফিক কারা? বাংলাদেশের পলিটিক্সে, বাংলাদেশের সমাজ জীবনে কিতাবুল ঈমানের আল্লাহ রাসূলের এই হাদিস থেকে আমাদের কাছে পরিষ্কার। এখন আবার এই মুনাফিক সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করছেন, "ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালা মিনান নার।" আল্লাহ নিশ্চয়তা দিয়ে বলছেন, নিশ্চয়ই মুনাফিকরা থাকবে দোজখের নিকৃষ্টতম জায়গায়। আমার আর কিছু বলার নেই। আচ্ছা, ঠিক আছে। এবার আপনি ২৫ টা বিমান যেহেতু কেনা হচ্ছে, আপনি একটা বিমানে করে চট্টগ্রামের রাউজানে যান। চট্টগ্রামের রাউজানে কি সমস্যা হচ্ছে একটু যদি ক্লিয়ার করেন? একজন ভাই কমেন্টস করেছেন। জি। রাউজানে আসলে এটা একসময় ছিল, আ আমি তো চট্টগ্রামের মানুষ। রাউজানকে একসময় বলা হতো লেবানন। বিশেষ করে এরশাদের আমলে ইভেন বিএনপির ১ম আমলেও এটা লেবাননের মতো ছিল। এখানে অ্যা প্রতিনিয়ত মানুষ খুন, রক্তারক্তি এটা লেগেই ছিল। এবং তখন যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ছিল সেখানের মহারাজ। তার ভাই ছিল যুবরাজ। তো এইটা দীর্ঘদিন পরে 96 এর নির্বাচনের পর থেকে এই জায়গাটা একটু কমে আসছে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এবং পরবর্তীতে যখন ২০০১ সালের নির্বাচনে যখন বাংলাদেশ আওয়ামী লীগ সব জায়গায় হেরে গিয়েছিল সেখানে তখন আওয়ামী লীগের প্রার্থী ফজলে করিম চৌধুরী এখানে জয়লাভ করেছে। জয়লাভ করার পর থেকে কিন্তু রাউজানের যেকোনো মানুষকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন। তার সময় যে কিছু অন্যায় হয়নি তা না, হয়েছে। কিন্তু মেক্সিমাম মানুষ শান্তিতে ছিল। এখন ৫ আগস্টের পরে অ্যা যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর ছোট ভাই যুবরাজ গিকা চৌধুরী, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আবার সেখানে ফিরেছে। এখন এই পর্যন্ত সেখানে আমার কাছে যে তালিকা আছে, এই গত ১১ মাসে ১৬ জন মারা গেছে। ১৬ জন যারা মারা গিয়েছে এমন নয় যে প্রত্যেকে আওয়ামী লীগ করে। এখানে এমনও অনেকে আছে যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত, হয়তো যুবরাজের বিপক্ষে, গোলাম আব্দুল খন্দকারের সাথে জড়িত, অথবা তার অনেকে আবার বলে যে তার ভাতিজা রাজনীতি যারা করে। অর্থাৎ এখানে ত্রিমুখী লড়াই চলছে। আমি যেটুকু জানি চট্টগ্রামের মানুষ হিসেবে। গোলাম আব্দুল খন্দকার বিএনপি নেতা, উনি একজন সজ্জন মানুষ হিসেবে চট্টগ্রামের মানুষ তাকে চেনে এবং দীর্ঘদিন ধরে উনি রাজনীতিতে আছেন এবং উনি একজন কেন্দ্রীয় পর্যায়ের নেতা। হ্যাঁ? রিকা চৌধুরী বিএনপির ভাইস প্রেসিডেন্ট। তারপরে সাউদ্দিন কাদের ছেলেও পলিটিক্স এ আছে। এসব মিলিয়ে সেখানে একটা গন্ডগোল ভয়ংকর চলছে। অরাজকতা বিরাজমান। যার প্রমাণ আমি আপনাকে নাম-দাম সহ যে ১৬ জন মারা গিয়েছে তাদের নাম বলতে পারি। আসলে জি, যখনই আপনি কোথাও বিচার পাবেন না, জি, হত্যা করে যখন কেউ রেহাই পেয়ে যাবে, তখন কিন্তু সে হত্যাকাণ্ড, সেই সমস্যাগুলো সমাধান করা যায় না। জি, হত্যাকাণ্ড বা যেকোনো একটা অন্যায় করার সাথে, সাথে যদি জি, কঠোর হস্তে সেটাকে দমন করা হয়, জি। তাহলে আচ্ছা, সে হ্যাঁ। অন্যায় আরেকদিন করতে পারবে।
আমরা রাউজানে বেশিক্ষণ থাকতে চাই না ব্রাদার। আপনাকে আরেকটা কথা বলি, রাউজানে বেশিক্ষণ না থেকে আমি আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, এটা দিয়ে আমরা শেষ করে ফেলবো। সেটা হচ্ছে জুলাই আগস্টের আন্দোলন, বিপ্লব, সংগ্রাম, সন্ত্রাসী আক্রমণ, জঙ্গি হামলা, আমরা যাই বলি না কেন, দেশের অনেক মানুষ কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে। ছাত্রছাত্রীরা বুঝে হোক না বুঝে হোক অংশগ্রহণ করেছে। কার ভিতরে নেতৃত্বে যারা ছিল, কার ভিতরে কি ছিল, মাস্টার মাইন্ড কারা ছিল, এগুলো কিন্তু দেশের সাধারণ জনগণ জানে না, জানতো না। আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু ওই সময় মাঠে নেমেছে। এখন অনেকের মধ্যে আবার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অনেকে নানানবিধ কথা বলছে, ভুল করেছি, ঠিক হয়নি, দেশ ধ্বংস হয়ে গেছে। এখন যাদের উপলব্ধিটা পজিটিভ, মানে তারা ভুল করেছে বলছে, তাদের ব্যাপারে আওয়ামী লীগের মনোভাব কি সেটা যদি আপনি একটু এক্সপ্লেইন করেন। তাদেরকে কিন্তু ফিরিয়ে এই আনা, বিষয়ে নিয়ে আনা তারা। জি। এই বিষয়ে আমাদের বক্তব্য খুব স্পষ্ট। এখানেও একজন আ আ দর্শক প্রশ্ন করেছিলেন যে, আওয়ামী লীগের আমলে ৩ বার জনগণ ভোট দিতে পারেনি। তো আমি এখানে এইটা নিয়ে আমি খুব লম্বা বিতর্কে যাব না। আমি আগেই বলেছি যে, ভোট নিয়ে কম বেশি বিতর্ক ছিল, আছে। হুম? এবং যদি কোন কারণে আমাদের আমলে ভোট না দিতে পারে অথবা তাদের মনের কথা বলতে না পারে, আ তা অথবা আমাদের সরকার তাদের প্রত্যাশাকে ধারণ করতে না পারে, তাহলে জনগণ অবশ্যই সরকার পরিবর্তন চাইতে পারে। সরকার পরিবর্তনের জন্য তারা ভোট দিতে পারে। আবার ভোটের বাইরে এসে তারা আন্দোলন করতে পারে, সংগ্রাম করতে পারে, জমায়েত করতে পারে, সমাবেশ করতে পারে, মিছিল করতে পারে। এটা বাংলাদেশ সংবিধান তাদেরকে এই অধিকার। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ দায়িত্বহীন ভাষায় আমি বলতে চাই যে অতীতে বা বিশেষ করে জুলাই আন্দোলনে সরকার পরিবর্তনের জন্য যারা রাজপথে মিছিল মিটিং করেছে অথবা জনমত করার চেষ্টা করেছে, তাদের কারো প্রতি আওয়ামী লীগের কোন ধরনের অ্যা নেতিবাচকতা নেই। এবং সেখানে কিন্তু বঙ্গবন্ধু কন্যাও স্পষ্ট করে বলেছেন, সাধারণ ছাত্রদের প্রতি আমাদের কোন অভিযোগ নেই। তারা সেটা চাইতে পারে। কিন্তু জনাব ইসমাইল একই সাথে আপনাকে এটাও মাথায় রাখতে যে আপনি সরকারের পরিবর্তন চাইতে গিয়ে আপনি কিন্তু রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে পারেন না। আপনি সরকারের পরিবর্তন চাইতে গিয়ে আপনি কিন্তু ৫৬০ টি থানা ঘেরাও করে সেই থানায় পুলিশের উপর হামলা করতে পারেন না। আপনি কয়েক হাজার পুলিশকে হত্যা করতে পারেন না। সেখানে সরকার পরিবর্তন করতে গিয়ে একজন আওয়ামী লীগ করে সমর্থন করে সে কারণে তাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখতে পারেন না। সে অধিকার কিন্তু আপনাকে কেউ দেয়নি। সুতরাং যারা এরকম মানে গর্হিত অপরাধের সাথে সম্পৃক্ত, ডেফিনিটলি আমি মনে করি ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবে, দেশে যদি আইনের শাসন করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে আইনের আওতায় আনা অবশ্যই উচিত। আপনার মনে রাখতে হবে যে ৩ জন এই সরকারের দায়িত্বশীল ব্যক্তি, নাহিদ সাহেব, আসিফ সাহেব এবং সম্ভবত হান্নান মাসুদ মিডিয়ায় প্রকাশ্যে বলেছেন, ৫ তারিখে সরকার পরিবর্তন না হলে আমাদের সশস্ত্র প্রস্তুতি ছিল। তাহলে সে অস্ত্রগুলো তারা কোথায় পেয়েছিল, কে দিয়েছিল সে অস্ত্র তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন কিনা? কারণ তারা এখন ক্ষমতায়। না দিলে কোথায়? এটা জাতির কাছে পরিষ্কার করা দরকার। তাই আমি মনে করি বঙ্গবন্ধু কন্যার সাথে আমি কণ্ঠ মিলিয়ে বলতে চাই। তিনি যেমন বলেছেন যে, "সাধারণ কোন ছাত্র-ছাত্রীর প্রতি আমাদের কোন ক্ষোভ নেই, কোন রাগ নেই। তারা চাইতে পারে বলে। কিন্তু যারা আপনার উ বাংলাদেশ টেলিভিশন ভবনকে ধূলিসাৎ করে দিয়েছে, যারা আইসিটি ভবনকে আগুনে পোড়ে পোড়া মাটি বানিয়েছে, যারা শত, শত পুলিশ হত্যা করেছে, যারা শত, শত আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে আন্দোলনের নামে এবং তাদের বাসায় meticulous ডিজাইন করে তাদেরকে আইনের আওতায় আনা এক জিনিস, আর সাধারণ মানুষ যারা সরকার পরিবর্তন চেয়েছে, অবশ্যই তাদেরকে এটা নিয়ে টেনশন করার এক ফোঁটা কোনো কারণ নেই। তাদের কারো প্রতি কোন ধরনের অবিচার অন্য কেউ ক্ষমতায় আসলে তাদেরকেও রিকোয়েস্ট করবে সেটা যেন না করা হয় এবং আমরা ক্ষমতায় আসলেও করার কোনো সম্ভাবনা নাই। এটা হবে না। জি, জি।
ধন্যবাদ, ধন্যবাদ। আরো অনেক কথা এসছে। আমরা আর কথা লম্বা করব না। সেটি হচ্ছে দর্শকদের একটা বক্তব্য ছিল যে আমাদের প্রধান উপদেষ্টা খুবই একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলছেন যে ২-৪ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। পত্র-পত্রিকায় বেশ ফলাভাবে এসছে এবং জাতীয় পার্টি কাজী জাফর যে একটা দল ছিল সেটাও আমরা ভালোভাবে জানতে পেরেছি। নাহলে এই দলটার কথা কেউ জানতেও না। ওই দলের সভাপতিই নির্বাচনের কথা বলেছেন যে ৪-৫ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিবেন। এখন রে ভাই আপনাদের কাছে বিনয়ের সাথে একটা অনুরোধ। দেশের এই ক্রান্তিকালে এই যে টেনশনের এই মুহূর্তে কিভাবে আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিবেন? কাজেই আমরা সেটা আশা করতে পারি না। উনি এই মুহূর্তে কোথায় থাকবেন নানান চিন্তা তাকে গ্রাস করেছে। তো সবকিছু মিলিয়ে নির্বাচনের ঘোষণাটা এই মুহূর্তে আমরা আশা না করি। থাক নির্বাচন না হোক উনি ১০০ বছর ১২০ বছর আমিন যেটা বলেছেন যে ১০০ বছর থাকুক। আর জনগণও যেহেতু ঈদের নামাজে তাকে রিকোয়েস্ট করে বারবার ২ ঈদের নামাজে অলরেডি রিকোয়েস্ট করে ফেলছে। সেই রিকোয়েস্টও তিনি ফেলতে পারবেন না। কাজেই তিনি রিকোয়েস্ট যেহেতু ফেলতে পারবেন না, উনি ক্ষমতা থাকাটাই শ্রেয়। আমরা সেটাই প্রত্যাশা করি এবং আমাদের সমন্বয়ক ভাইয়েরাও সেটা চায়। আবার রাজপথ থেকেও কেউ বলেছে তাকে আগামী ৫ বছরের জন্য ক্ষমতায় থাকা উচিত। ৫ বছর কেন আরো বেশি দিন তিনি থাকুন। আমরা প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা যুক্ত হয়েছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক ভালো, ভালো কথা বলেছেন। আজকে আমাদের অতিথি ছিলেন আমিনুল ইসলাম আমিন। তিনি অনেক কথা বলেছেন এবং আওয়ামী লীগ বা যেই দলেই তার শেষ বক্তব্যটা নিয়ে আমি শুধু কথা বলে শেষ করে দিতে চাই যে, যেই ক্ষমতায় আসুক তারা যেন যারা ভুল করেছে বা ভুল মেনে নিচ্ছে এখন যে আসলে ভুল হয়ে গেছে আমাদের এবং প্রকৃতপক্ষে যারা দেশের বিধ্বংসী কাজ করেছে, মানুষ হত্যাকাণ্ডে জড়িত ছিল, অগ্নিসংযোগ ভাঙচুরে জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় আনতেই হবে, আনা উচিত। এবং এই ছাড়া সাধারণ মানুষ, সাধারণ সাধারণ জনগণ, সাধারণ ছাত্রছাত্রী যারা মাঠে নেমেছিল জুলাই আগস্টে তারা তো কোনো অপরাধ করেনি। কিন্তু ভুল যেহেতু হয়ে গেছে তারা সেটা স্বীকার করেছে যে দেশ এখন ভালো অবস্থায় আর নেই। সো এই রিয়ালাইজেশনটা আমাদের অনেকের মধ্যেই ফিরে এসছে। আমরা নিশ্চয়ই একটা সুস্থ রাজনীতি প্রত্যাশা করি বাংলাদেশে এবং রাজনৈতিক নেতাদের কাছ থেকে দিক নির্দেশামূলক বক্তব্য আমরা প্রত্যাশা করি। সেই তিনি যেই দলেরই হন। কিন্তু ফেরেশতা এসছে এগুলা বলে মানুষকে বিভ্রান্ত করে আমার মনে হয় কোনো ফায়দা হবে না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। মোহাম্মদ আমিন আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী দেশে বিদেশে যারা আপনারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ডায়ালগ ফর ডেমোক্রেসি। ভালো থাকবেন। ধন্যবাদ।